আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? তোমরা কে কোথা থেকে জয়েন করেছো কমেন্ট করে আমাকে জানাও। আজকে আমাদের একটা নতুন কোর্স আমরা শুরু করছি। কোর্সটার নাম হচ্ছে এসএসসি লাইফ সাপোর্ট কোর্স। এসএসসি শিক্ষার্থীদের জন্য লাইফ সাপোর্ট কোর্স, এবং এই কোর্সটা হচ্ছে এই পেজে হবে। এটার জন্য কোনো কোর্স ফি নেই, মানে কোনো কোর্সের জন্য তোমাকে ফি দিতে হবে না। আর কোর্সটার প্রতিদিন ক্লাস হবে এই সময়টাতে, সন্ধ্যা 7টার দিকে ক্লাস হবে। তো ঠিক আছে, তোমরা তোমাদের আজকে প্রথম যেই ক্লাসটা সেটা হচ্ছে ফিজিক্সের উপরে আজকেও ক্লাস হবে এবং আগামীকালকে ক্লাস হবে। দুদিন করে ক্লাস হবে। ফিজিক্সের পরে যেটার উপরে ক্লাস হবে সেটা হচ্ছে হায়ার ম্যাথের উপরে, তারপরে জেনারেল ম্যাথের উপরে ক্লাস হবে। হায়ার ম্যাথের উপরে 2 দিন ক্লাস হওয়ার পরে জেনারেল ম্যাথের উপরে 2 দিন ক্লাস হবে। মৌলভীবাজার থেকে নাইম, ওকে, হ্যাঁ অনেকেই আমরা জয়েন করেছি। আচ্ছা ওকে, ভোলা থেকে জয়েন করছে, হ্যাঁ বগুড়া থেকে জয়েন করেছে, ওকে। তো আমরা স্টার্ট করতে পারি, কি বলো? আমাদের লাইফ সাপোর্ট কোর্স, হ্যাঁ কোর্সটার নাম কি? লাইফ সাপোর্ট কোর্স, এসএসসির জন্য লাইফ সাপোর্ট কোর্স। মানে যাদের প্রিপারেশন অনেক হালকা হয়ে আছে তারা যাতে এই কয়েকদিন প্রিপারেশন নিয়েও ভালো মতো এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারে, তাদের জন্য এই প্রোগ্রামটা। তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি, আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করে দেই। তাহলে প্রথম যেই মানে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে গতি চ্যাপ্টারটার উপরে, ঠিক আছে? তো ঠিক আছে, তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। হ্যাঁ, আজকে যেহেতু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই সুন্দর করে তোমরা বুঝে যাবা, খাতা কলম নিয়ে সুন্দর করে নোট করে ফেলবা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। তো এই যে গতি যে আমি যদি তোমাদেরকে পড়াই, গতি পড়াতে গেলে ফার্স্টে যেই জিনিসটা তোমাদেরকে কয়েকটা টার্ম সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? কয়েকটা টার্ম, যেই টার্মগুলো জানতে হবে তার মধ্যে একটা হচ্ছে দূরত্ব। একটা টার্মের নাম হচ্ছে দূরত্ব। আমি মনে করছি যে তোমরা তেমন কোনো কিছু পড়ালেখা করো নাই, এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের তেমন কোনোই ধারণা নেই। সেখান থেকে আমি শুরু করছি, প্যারা নাই। আমরা যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে কোশ্চেন সেগুলো সলভ করবো, হ্যাঁ, সেজন্য ধীরে ধীরে আমরা শিখতে থাকবো। তাহলে আমাদেরকে যে টার্মগুলো জানতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে দূরত্ব, হ্যাঁ, ইংরেজি হচ্ছে ডিস্টেন্স, ওকে। আরেকটা টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে যেটার নাম হচ্ছে সরণ, যেটার ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো এরপরে আরেকটা টার্ম সম্পর্কে শিখতে হবে, সেটার নাম হচ্ছে দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড, হ্যাঁ, দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড। আর আরো একটা টার্ম হচ্ছে বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি হচ্ছে বেগের ইংরেজি। আচ্ছা, আরো 2টা টার্ম আছে, সেটা হচ্ছে ত্বরণ আর মন্দন, ত্বরণ এবং হচ্ছে মন্দন। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের, এই টার্মগুলো সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে, ঠিক আছে? এই টার্মগুলো সম্পর্কে আমরা আগে ধারণা নিব, তারপরে আমাদের হচ্ছে পড়াশোনা আমরা শুরু করব, আমাদের লাইফ সাপোর্ট কোর্সের পড়াশোনা আমরা শুরু করব। তো তোমাদের, আমি জানি তোমরা যারা ফিজিক্স পড়ো তোমাদের মোটামুটি সবারই এগুলো সম্পর্কে ধারণা আছে, একেবারে যে ধারণা নাই তা না। তারপরেও আমি একটু কথা বলে শুরু করছি। তো দেখো, খেয়াল করো, প্রথমে আমি যদি কথাটা বলি যে দূরত্ব সম্পর্কে তোমরা সবাই জানো যে এই যে অবস্থানের পরিবর্তনের যে পরিমাপ, হ্যাঁ, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের যে পরিমাপ সেটাকেই দূরত্ব বলে। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের পরিমাপকেই আমরা কি বলবো বলতো? পরিমাপকে আমরা বলবো হচ্ছে, পরিমাপকে দূরত্ব বলে। যেমন আমি যদি বলি যে এই জায়গা থেকে তোমার অবস্থানের পরিবর্তন যতটুকু ভাবে করে তুমি তোমার হইছে, হ্যাঁ, চলার পথের যে পরিমাপ, অবস্থানের পরিবর্তনের পরিমাপটাকে আমরা বলতে পারি যে চলার পথের পরিমাপ, হ্যাঁ, চলার পথের পরিমাপটাকে আমরা বলবো, আমরা হচ্ছে দূরত্ব বলবো। পরিমাপটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই,
মনে করো একটা এইখানে একটা গাড়ি আছে, এ পজিশনে একটা গাড়ি আছে, এইভাবে 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 করে ঘুরে বি পজিশনে গেল। তাহলে দেখো যে এ জায়গা থেকে যদি বি জায়গায় এইভাবে করে ঘুরে ঘুরে যায়, প্রত্যেকটা জায়গায় ঘুরে 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 এই পথটা যদি টোটালটা আমরা কাউন্ট করি, এই টোটাল পথটা যদি আমরা কাউন্ট করি, তাহলে যেই মানটা পাবো সেটারই নাম হচ্ছে দূরত্ব। যে চলার পথের মোট পরিমাপটা যদি আমরা করি সেটাই হবে দূরত্ব। আচ্ছা, এই দূরত্বের সাথে রিলেটেড আরেকটা জিনিস হচ্ছে আমাদের সরণ। সরণটা কি? আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সোজাসুজি দূরত্ব। এই কথাটার অর্থ কি বলতো? এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি এ থেকে বি অবস্থান যদি নাও, তাহলে এ থেকে বি অবস্থান যদি তোমার এইভাবে 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 করে পুরোটা নাও, তাহলে তুমি পাবা হচ্ছে দূরত্ব। আর এ আর বি এর মধ্যে যদি সোজাসুজি যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলবো আমরা হচ্ছে কি বলতো? সরণ। তাহলে এইরকম এই যে আঁকা বাঁকা ভাবে করেই কিন্তু গেছে। একটা মনে করো একজন একটা সাইকেল চালাচ্ছে, সাইকেল চালানোর সময় বা অনেকে বাইক চালাইতে পারে, বাইক চালানোর সময় এই পথে এইরকম করে ঘুরে 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 এরকম করে বি পজিশনে গেল। তাহলে এ থেকে বি পজিশনে এই যে পুরা যে পথটা আছে, এই পুরা পথটাই হচ্ছে দূরত্ব। আর এ থেকে বি পজিশনে যে গিয়েছে শেষ পর্যন্ত, এ আর বি এর যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে সেটাকেই বলবো আমরা সরণ। রাইট? ক্লিয়ার? এটা তো আমরা জানি, এটা খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, তাহলে বলো তো আমাদের আমি তোমাদেরকে তাহলে একটা সুন্দর একটা শুরুতেই একটা কোশ্চেন করি, যে মনে করো এইখানে আমার একটা বৃত্ত আছে, ধরো এটা একটা বৃত্ত। এই বৃত্তাকার কক্ষপথে একজন এইখান থেকে যে আবার পুরাটা এক পাক ঘুরে আবার এখানে আসছে। মনে করো এ বিন্দু থেকে ঘুরে আবার এ বিন্দুতেই ফেরত আসছে, এই জায়গাতেই চলে আসছে। তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এর অতিক্রান্ত দূরত্ব সমান কি? অতিক্রান্ত দূরত্ব, যেমন আমি এখানে অপশন অতিক্রান্ত দূরত্বটা কত হবে, আমি এখানে যদি কয়েকটা অপশন দেই, যে এ নাম্বার অপশনে দিলাম হচ্ছে 0, বি নাম্বার অপশনে দিলাম এর ব্যাসের পরিমাণ, 3 নাম্বার অপশন দিলাম এর পরিধির পরিমাণ, 4 নাম্বার অপশন দিলাম হচ্ছে ব্যাসার্ধ। কোনটা অ্যান্সার হবে কারেক্ট? বলতো অতিক্রান্ত দূরত্বের মানটা কত হবে? যদি একটা মানে কোনো একটা বস্তু এ পজিশন থেকে শুরু করে আবার ঘুরে আবার এ পজিশনে আসে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কি হবে? এ বি সি ডি, কোন অপশনটা কারেক্ট বলো দেখি তোমরা? কোন অপশন কারেক্ট? কোনটা সঠিক উত্তর হবে? রাইট, ইলমা সঠিক অ্যান্সার দিয়েছে। কোনটা কারেক্ট হবে? হ্যাঁ, আহনাদ আনিম নাকি, ও সঠিক অ্যান্সার দিয়েছে। আসিফ ভুল হইলো না? দেখো তো আসিফ ভুল হয়েছে কিনা একটু চেক করো। মানে এ পজিশন থেকে আবার এ পজিশনে আসছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? একজন বলছে ডি নাম্বার ব্যাসার্ধ বলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাদের বিভিন্নজন বিভিন্ন অ্যান্সার দিয়েছো। এটার অ্যান্সারটা হবে দেখো, যে অতিক্রান্ত দূরত্বের বেলা সে যেহেতু এইখান থেকে ঘুরে 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 আবার এই জায়গায় আসছে, মোট চলার পথ কিন্তু এই বৃত্তটার পরিধির সমান। এই বৃত্তের কিসের সমান বলতো? পরিধির সমান। তো বৃত্তের যে পরিধি, এটাই তো বৃত্তের পরিধি। এখান থেকে এই টোটালটার যে দূরত্ব, এটাকে বলে বৃত্তের পরিধি। এই তার মানে এটার অ্যান্সারটা হবে সি নাম্বার অ্যান্সার। এটার কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। রাইট। যদি এটার যদি আর দেওয়া থাকতো, মনে করো যে ব্যাসার্ধ, মনে করো এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, সেই ক্ষেত্রে পরিধির মান আমরা জানি 2πr, তাহলে সহজেই আমরা বের করে ফেলতে পারতাম যে আসলে অতিক্রান্ত দূরত্ব কত। ক্লিয়ার? বুঝছো? সি নাম্বার অ্যান্সার হবে। বলো তো, যদি সেম কোশ্চেনটার মানে কোশ্চেনটা যদি সেমই থাকতো, মানে অপশনগুলো যদি সেমই থাকতো, শুধু অতিক্রান্ত দূরত্বের জায়গায় যদি বলতো সরণ কত,
তখন অ্যান্সারটা কি আসতো বলতো? স্মরণ কত যদি বলতো, স্মরণ কত বললে কিন্তু 0 আসতো। কারণ কি, আদি অবস্থান এই জায়গায়, শেষ অবস্থানও এই জায়গায়, তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থান ফিক্সড, তাহলে একই জায়গায়, মানে একই জায়গাটাতে যেহেতু আদি অবস্থান আর শেষ অবস্থান, আর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? সোজাসুজি দূরত্বকে কি বলে? সোজাসুজি দূরত্বকে আমাদের হচ্ছে আমাদের স্মরণ বলে। যেহেতু স্মরণ বলে, তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে স্মরণের মান হইতো 0। ক্লিয়ার? সবাই বুঝছো? ক্লিয়ার সবাই? তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা বৃত্তাকার কক্ষপথে যখন পুরাটা ঘুরে আসবে, তখন এইটার এইটার অতিক্রান্ত দূরত্ব থাকবে পরিধি সমান, কিন্তু স্মরণের মান থাকবে হচ্ছে 0। স্মরণ কেন? কারণ স্মরণ এই অবস্থান থেকে শুরু করছে, মানে শুধু বৃত্তাকার কক্ষপথেই স্মরণ 0 তা না, মানে কেউ একজন এইভাবে করে ঘোরাঘুরি করে করে আবার আগের অবস্থানে ফিরত আসলো। তোমাকে যদি বলা হয় স্মরণ কত, তাহলে বলতে হবে স্মরণ 0, কারণ আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকেই কিন্তু স্মরণ বলে। ক্লিয়ার? সবাই বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বেসিক জিনিস আলোচনা করতেছি, আস্তে আস্তে আমরা কিন্তু টেস্ট পেপারে বা মানে সৃজনশীলের দিকে চলে যাব। হ্যাঁ, বেসিক একটু আমরা স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এখন এই জায়গা থেকে তোমরা একটা জিনিস দেখো, এই স্মরণের সাথে রিলেটেড যে মানে আমরা প্রথমে আগে লিখি দ্রুতি। আচ্ছা, দ্রুতি একটা জিনিস আছে, আর আরেকটা জিনিস আছে হচ্ছে বেগ। দ্রুতির ইংরাজি হচ্ছে স্পিড, দ্রুতির ইংরাজি হচ্ছে স্পিড, আর বেগের ইংরাজি হচ্ছে ভেলোসিটি। তাহলে একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে কি ভেলোসিটি, স্পিড আর ভেলোসিটি। তাহলে দ্রুতির ইংরাজি যে স্পিড আছে আর এইটার ইংরাজি যে ভেলোসিটি আছে, এটা মানে কি? আচ্ছা, এই দ্রুতি মানে হচ্ছে, দেখো দ্রুতি মানে হচ্ছে তোমরা একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। এই কথাটার অর্থ কি, যে তোমার যে অতিক্রান্ত দূরত্ব, এই যে দূরত্বের পরিমাণটা যে নির্ণয় করছো, সেইটার জন্য তো একটা সময় লাগছে। তাহলে এই অতিক্রান্ত দূরত্বটাকে আমি মনে করো যে ডি দূরত্ব তুমি অতিক্রম করছো। এই ডি দূরত্ব অতিক্রম করার জন্য তোমার মনে করো সময় লাগছে হচ্ছে টি সময় লাগছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ডি দূরত্ব অতিক্রম করতে টি সময় লাগলো, তাহলে একক সময় মানে একক সময়ে তোমার আসলে কত সময় লাগতে, মানে কত দূরত্ব অতিক্রম করবা, তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্বকে যেহেতু দ্রুতি বলে, তাহলে আমরা বলতে পারবো দ্রুতি ইকুয়াল ডি বাই টি। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আচ্ছা, এইখানে এই দ্রুতি এবং এই পাশে আমি যদি বলি বেগের কথাটা বলি, তাহলে বেগের কথাটা বললে যেই জিনিসটা আসতেছে, বেগের কথা দেখো, বেগের কথাটা বললে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে যে একক সময়ে স্মরণ, একক সময়ে স্মরণ। তাহলে দেখো সবই একই জিনিস আছে। আমি যদি বেগ বের করতে চাই, তাহলে আমাকে যেই জিনিসটা দিয়ে টিকে ভাগ করতে হবে, মানে এই যে দেখো টি দিয়ে যে আমি ভাগ করছি ডি মানে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এইবার তুমি যেটা জিনিস দিয়ে ভাগ করবা সেটা হচ্ছে স্মরণ দিয়ে ভাগ করবা। তাহলে দেখো তো, স্মরণের সাথে রিলেটেড হচ্ছে বেগ, আর দ্রুতির সাথে রিলেটেড হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর দ্রুতি একই টাইপের জিনিস, মানে অতিক্রান্ত দূরত্বকে তুমি টাইম দিয়ে ভাগ করলে তুমি কি পাবা বলো তো? দ্রুতি পাবা। আবার স্মরণকে তুমি যদি টাইম দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা বলো তো? বেগ পাবা। তাহলে দেখো কাহিনীটা হচ্ছে এরকম, যে ধরো তোমাকে আমি যদি বলি যে এইখান থেকে এইভাবে করে গিয়েছে, এই একটা ঘটনা, তো এই যে গেল, যে এইভাবে করে একটা গেল, তাহলে এইখান থেকে এ অবস্থান, এটার মনে করো বি অবস্থান। তাহলে দেখো এ থেকে বিতে মনে করো অতিক্রান্ত দূরত্বের মান আমি ধরে নিলাম এখানে আছে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মিটার। ঠিক আছে, 200 মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। মানে অতিক্রান্ত দূরত্ব মানে এইখান থেকে এই পুরো পথটার মানটা হচ্ছে 200 মিটার। আর এইখান থেকে যদি আমি স্মরণ বলি, মনে করো স্মরণের মানটা আমি ধরে নিলাম দেওয়া আছে হচ্ছে 160 মিটার। আচ্ছা,
মানে সরণ মানে কি, এ থেকে বি এর লম্বালম্বি যে ডিস্টেন্সটা আছে এটা তো অবশ্যই কি দূরত্বের চেয়ে একটু কম হচ্ছে, কারণ যেহেতু বাঁকা বাকি আছে, তাহলে সরাসরি ডিস্টেন্সটা তো কম হবে। তাহলে এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এই এই যে এ থেকে বিতে যেতে যদি 10 সেকেন্ড সময় লাগে, যদি 10 সেকেন্ড সময় লাগে তাহলে বেগ কত এবং হচ্ছে দ্রুতি কত বলতে পারবা? দ্রুতি কত আর বেগ কত বলো, দ্রুতি কত আর বেগ কত? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো দেখি। এই অবস্থায় আমাদের দ্রুতি কত, দ্রুতির মানটা কত হবে এবং বেগের মানটা কত হবে, একটু কমেন্ট করো দেখি সবাই। দেখো এ থেকে বিতে গিয়েছে, এ থেকে বিতে গিয়েছে, এ থেকে বিতে যাওয়ার ফলে তোমার এই যে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 200 মিটার, এখানে সরণ হচ্ছে 160 মিটার। যদি এইখান থেকে ওইটাতে যাইতে 10 সেকেন্ড সময় লাগে, সরণ কত এবং হচ্ছে সরি দ্রুতি কত আর বেগ কত? সবাই বলো দেখি কত আসবে, কত আসবে, কত আসে? রাইট, সুন্দর, সবাই পারছো। এখানে দেখো যে দূরত্বটা যে আছে এই দূরত্ব হচ্ছে 200 মিটার, 200 মিটার, আর টাইম দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি কত পাচ্ছ? তুমি পাচ্ছ যেটা সেটা হচ্ছে 20। তার মানে 20, এই যে দেখো এটা তো ছিল মিটার আর এটা তো ছিল সেকেন্ড, তার মানে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আর যখন তোমার বেগ বের করতে বলছে তখন তুমি নিবা হচ্ছে সরাসরি যে ডিস্টেন্স সরণটা, তাহলে সরণ হচ্ছে 160 মিটার আর টাইম লাগছে 10 সেকেন্ড, তার মানে কাটাকাটি করলে আসে 16 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ যে দ্রুতি এবং সরণ এই দুটারই একক কিন্তু ইউনিট কিন্তু সেম, দুটারই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড। তাহলে ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড দুইটারই, ক্লিয়ার? সবাই বুঝছো? হ্যাঁ দুটারই ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড, রাইট? সবাই বুঝছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দুইটারই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। মানে দ্রুতি এবং বেগের কি একই, মাত্রা একই, দ্রুতি এবং বেগের কি একই, একক একই। আমরা মোটামুটি সবাই পারবো এগুলো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দ্রুতি বেগ সম্পর্কেও একটা আমাদের ধারণা চলে আসলো, দ্রুতি আর বেগ সম্পর্কেও আমাদের একটা ধারণা চলে আসছে। আচ্ছা এখন আমরা চলে আসব ত্বরণ সম্পর্কে। হ্যাঁ তো ত্বরণ বিষয়টা হচ্ছে ত্বরণের কথা যদি আমি বলি, ত্বরণ জিনিসটা আসলে কি এটা একটু খেয়াল করো। যে এই যে ত্বরণ যেটা, যে একটা বিষয় মনে রাখতে হবে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে কি বলে বলতো? বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে বেগ হ্রাসের হারকে, বেগ হ্রাস বৃদ্ধির হারের জায়গায় বেগের পরিবর্তনের হারটা উপযোগী বেশি, তাই না? বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, এটা বেশি পরিমাণে উপযোগী। ক্লিয়ার? কথা কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো? কাহিনী কি বুঝছো? তাহলে বেগ বৃদ্ধির হার আর বেগ হ্রাসের হার দুটা বিষয় বুঝে গেছে? তাহলে ওকে ঠিক আছে। তাহলে বেগ বৃদ্ধির হারকে যেমন ত্বরণ বলে, বেগ পরিবর্তনের মানে হ্রাসের হারও ত্বরণ, কিন্তু সেটাকে ঋণাত্মক ত্বরণ বলে, মানে নেগেটিভ ত্বরণ। হ্যাঁ নেগেটিভ এক্সিলারেশন ইজ কল্ড ডিসিলারেশন, মানে এটাই কিন্তু মন্দন। আচ্ছা এখন খেয়াল করো, এখন বিষয়টা খেয়াল করো, এইখানে বেগের কথা দুইবারই বলছি। হ্যাঁ এটা তার মানে বেগের সাথে রিলেটেড, এটা মানে বেগের সাথে রিলেটেড। আচ্ছা তাহলে এই কয়েকটা জিনিস সম্পর্কে একটু আমরা ধারণা পাইলাম, এখন আমরা আসল জায়গাগুলোতে আসবো। তার আগে কিছু জিনিস আমি লিখে দিই। দেখো প্রথমে আমরা দূরত্ব থেকে পেয়েছি কি বলতো? দূরত্ব থেকে পেয়েছিলাম দ্রুতি, হ্যাঁ দ্রুতি পেয়েছিলাম। আর এই পাশে আমাদের ছিল হচ্ছে সরণ থেকে আমরা পেয়েছিলাম কি বলতো? বেগ। এবং বেগ থেকে বেগের পরিবর্তনের হারকে কি বলে বলতো? ত্বরণ বলে। এবং ত্বরণ এবং হচ্ছে মন্দন, এই দুইটা যখন বেগ বৃদ্ধি পায় তখন সেটা হচ্ছে ত্বরণ, হ্রাস পেলে ঋণাত্মক ত্বরণ অথবা হচ্ছে মন্দন। এই তো এই কাহিনী হচ্ছে এই যে এই দুইটা দূরত্বের বেলা কোনো দিক নাই, এই ক্ষেত্রে কোনো দিক থাকে না, এইটার ক্ষেত্রে কোনো দিক নেই, এই রাশিগুলার কোনো দিক নাই, কারণ দূরত্বের কোনো দিক নাই। এ যদি এই বরাবর চলে তাহলে যেই বরাবর চলতেছে পুরো খালি দূরত্বের পরিমাপটা নিলেই সেই দূরত্ব হয়ে যায়, তাই এটার হচ্ছে দিক নেই এগুলোর। আর যেগুলো দিক নেই তাদেরকে বলে অদিক রাশি। এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে অদিক রাশি। অদিক রাশির ইংরেজি হচ্ছে স্কেলার রাশি,
এইটার আরেকটা নাম হচ্ছে আমাদের স্কেলার রাশি। আবার খেয়াল করো, এই যে সরণ, এই যে সরণ আছে, এখানে যে সরণ আছে, আবার বেগ আছে, এবং বেগ এবং ত্বরণ এবং মন্দন আছে, এগুলো কি দিক আছে না দিক নাই? এগুলো দিক আছে। যেমন সরণের দিকটা কোথায়, যেমন এইখান থেকে এরকম করে গেল, তাহলে এইটার যে সরণ, এই যে প্রথম থেকে শেষটা যে যোগ করলা, এটার যে অবস্থানের যে আদি অবস্থান আর শেষ অবস্থান যে তুমি যোগ করলা, এটাই তো পরিমাপটা হচ্ছে সরণ। তাহলে দিক কোনটা? সেটা হচ্ছে আদি থেকে শেষের দিক, মানে এই অবস্থান থেকে, আদি অবস্থান থেকে শেষের দিকে এই সরণের দিক। তার মানে সরণের দিকটা হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এর একটা দিক আছে। যেহেতু দিক আছে, এটাকে দিক রাশি, সদিক রাশি, অথবা আমরা বলতে পারি এগুলোকে ভেক্টর রাশি। যেগুলো দিক থাকে সেগুলোকে ভেক্টর রাশি বলা হয়, যেগুলো দিক আছে সেগুলোকে ভেক্টর রাশি বলা হয়। তার মানে সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ মন্দন একটা ভেক্টর রাশি। যার দিক নাই, দূরত্ব একটা স্কেলার, দ্রুতি একটা স্কেলার রাশি। রাইট? ক্লিয়ার? সবাই বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে করে বেসিক অনেক কিছু শিখলাম। আচ্ছা, আমরা বেসিক শিখছি। এখন আমি তোমাদেরকে এখন বলি যে জিনিসগুলো সম্পর্কে খুব মনোযোগ দিবা। আচ্ছা, আমাদের তাহলে এখন যে কনসার্ন, কয়েকটা জিনিস নিয়ে আমাদের এখন কনসার্ন। একটা হচ্ছে সরণ নিয়ে আমাদের কনসার্ন। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? মনে রাখবা, সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা। আরেকটা হচ্ছে বেগকে আমরা, যদি শুরুর বেগ হয়, যদি আদি বেগ হয়, তাহলে আমরা প্রকাশ করব হচ্ছে আদি বেগের জন্য ইউ, প্রকাশ করব হচ্ছে ইউ। আর যদি শেষ বেগ হয়, তাহলে আমরা সেইটার জন্য প্রকাশ করব মনে করো ভি, শেষ বেগের জন্য। আর যদি ত্বরণ হয়, যদি ত্বরণের বিষয় যদি থাকে, সেই ত্বরণের ইংরেজি যেহেতু এক্সিলারেশন, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? বুঝছো এই অবস্থায়? আচ্ছা, এখন দেখো, স্যার না পড়ে পরীক্ষা পাশ করার টিপস দেন। হ্যাঁ, ওকে, পরীক্ষায় পাশ করলে কি হবে? পরীক্ষা না পড়ে মনে করো যে তুমি পরীক্ষায় পাশ করলা, এর ফলে লাভ কি হবে? মিষ্টি খেতে পারবা নাকি? কিচ্ছু লাভ নাই। তুমি যদি বন্ধুর দেখে এই যে দেখো না, যে ডাবল গোল্ডেন পায়, বিভিন্ন কিছু পায়, যে এসএসসিতেও গোল্ডেন, এইচএসসিতেও গোল্ডেন, আর কোথাও চান্স পাচ্ছে না, অথবা কোথাও মানে ও জীবনে কিছু করতে পারতেছে না। এই যে জীবনে কিছু করতে পারতেছে না, ও দোষারোপ করতেছে এই শিক্ষা ব্যবস্থা খারাপ, এই খারাপ, ওই খারাপ। কিন্তু ও যে আমল নামায় যে খারাপ কাজগুলো করছে, ওগুলো কিন্তু বলে না। এই খারাপ যারা কাজ করে যে পার পেয়ে যায়, তারা এক সময় না হলে এক সময় যে ধরা খাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। সেজন্য এগুলা মাথা থেকে আউট করে দিবা চিন্তা যে কেমনি হোক আমাকে ভালো রেজাল্ট করতে হবে। না, তোমাকে সঠিক ওয়েতে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে, যেভাবেই হোক ভালো রেজাল্ট করতে হবে, এইটা কোনো নেসেসিটি নাই। সবাই খেয়াল করো যে সরণ মানে হচ্ছে, আর আমি তোমাদের জন্য, আমি তো তোমাদেরকে বলছি যে তোমরা নিজেদেরকে যদি হেল্প করতে চাও, সাহায্য করতে চাও, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবে, তাই না? যে তোমাকে আগে নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি চাচ্ছি। তোমাদের এই যে সময় যদি কমও থাকে, এই কম সময়েই তুমি উতরাই যেতে পারবা। যদি তোমার সঠিক, তুমি যদি বলো যে হ্যাঁ এখন থেকে আমি পরিশ্রম করবো, অবশ্যই উতরাই যেতে পারবা, কোনো প্রবলেম নাই, টেনশন করার কিচ্ছু নাই। দেখো, খেয়াল করো জিনিসটা, দেখো ব্যাপারটা হচ্ছে এইখানে ঘটনাগুলো কিরকম ঘটতে পারে, একটু ভালো করে সেন্সটা কাজে লাগাও। দেখো একটা গাড়ি মনে করো এই জায়গায় ছিল, খুব সুন্দর করে খেয়াল করবা। হ্যাঁ, গাড়িটা রাস্তা দিয়ে এই পজিশনে, এই জায়গায় গেছে, খেয়াল করো, বি পজিশনে গেছে, এ থেকে বি পজিশনে মনে করো গেছে, এ থেকে বি পজিশনে গেছে। হ্যাঁ, এ থেকে বি পজিশনে যে গেছে, এই বি পজিশনে যাওয়ার যে বিষয়টা আছে, এ থেকে বিতে যে গেল, অবস্থানের পরিবর্তন হয়েছে। তো ও কি মানে কত সময় গেছে এগুলো মনে করো তুমি জানো না, খালি মাথায় রাখো অবস্থানের পরিবর্তন হয়েছে। যেহেতু অবস্থানের পরিবর্তন হয়েছে, তার মানে এইখান থেকে সরাসরি যে ডিস্টেন্সটা, তার মানে এর একটা সরণ আছে, এর একটা কি আছে বলতো, সরণ আছে। আর সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি, তার মানে এটার একটা সরণ আছে। কথাটা বুঝো। এখন ব্যাপারটা এরকম, ধরো আমি ছোট ছোট কয়েকটা মানে প্রতি 1 মিটার করে ভাগ করলাম। ধরো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 মনে করো 10। তো আমি মনে করো এই 10 মিটার এখান থেকে এ থেকে বিতে হচ্ছে 10 মিটার, পথটা হচ্ছে 10 মিটারে। খেয়াল করো তাহলে সরণ কত, সরণ হচ্ছে 10 মিটার, খেয়াল করো আগে।
এই যে 10 মিটারের যে পথটা আছে এর প্রত্যেকটা আলাদা আলাদা করে কি একটা একটা করে আমি ভাগ করছি। এখন ভাগ করছি, আমি দেখলাম যে এই গাড়িটা প্রথম 1 সেকেন্ডে প্রথম যে 1 সেকেন্ড আছে সেই 1 সেকেন্ডে এ ওই 2 মিটার দূরত্ব অতিক্রম করছে। প্রথম 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে। কত মিটার অতিক্রম করছে বলো তো? প্রথম যে এই যে 1 মিটার যাইতে 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে 1 মিটার যাইতে 1 সেকেন্ড সময় লাগছে। আবার খেয়াল করো, আচ্ছা আরেকবার একটু নেই, হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা ওইটা বোর্ডটা চলে গেছে, সমস্যা নাই। এখানে দেখো, তো এইখানে মনে করো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 মনে করো 10। এখানে মোট ডিস্টেন্স আছে মনে করো 10 মিটারের একটা তোমার পথ আছে, 10 মিটারের, হ্যাঁ 10 মিটারের একটা পথ আছে। এই গাড়িটা এইখান থেকে এ অবস্থান থেকে এ অবস্থান থেকে এইখানে বি অবস্থানে গিয়েছে 10 মিটারের একটা পথ। প্রথম 1 মিটার গিয়েছে 1 সেকেন্ডে এবং প্রত্যেকটাই 1 সেকেন্ডে করে অতিক্রম করছে। 1 সেকেন্ডে 1 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার, এরকম পথ অতিক্রম করছে। তাহলে দেখো তো এখানের বিষয়টা আসলে কি দাঁড়ালো যে এইটা হচ্ছে 1 মিটার যাইতে 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি যদি এই মুহূর্তের বেগের কথা বলি, যে শুরুর ক্ষেত্রে বেগের কথা বলি, যে 1 মিটার যেতে তার 1 সেকেন্ড সময় লাগছে, তার মানে তার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এবং এই জায়গাটাতেও 1 মিটার পার সেকেন্ড, এই মিটারটাতেও 1 মিটার পার সেকেন্ড, এই মিটারটাতেও 1 মিটার পার সেকেন্ড, এই মিটারটাতেও 1 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক দূরত্বটাই হচ্ছে 1 মিটার পার সেকেন্ড করে। তাহলে এখন খেয়াল করো, প্রত্যেক জায়গায় যেহেতু 1 মিটার পার সেকেন্ড করে, এগুলো সব জায়গায় যেহেতু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে এই বেগটা দেখো দেখি, যে শুরুতে এটা আমরা কি বলতেছি, শুরুর 1 সেকেন্ডে যে বেগ ছিল সেটা সব সময় এই বেগটা কিন্তু সমানই আছে। এই বেগটাকে বলা হয় হচ্ছে সমবেগ। এটাকে কি বলা হয় বলো তো? সমবেগ। এটাকে বলা হয় হচ্ছে সমবেগ। মানে যে তোমার প্রথমে যেই বেগটা ছিল, বেগের পরিবর্তন হয় নাই। অর্থাৎ এটা এইভাবে করে বলতে পারো যে সময়ের সাথে অবস্থার পরিবর্তনটা মানে সব সময় সমান হারে বাড়ছে। মানে সময়ের সাথে অবস্থার পরিবর্তনটা, এই যে পরিবর্তন, এখানে 1 মিটার হয়েছে, এরপরে 2 সেকেন্ড হলে 2 মিটার, 3 সেকেন্ড হলে 3 মিটার, 4 সেকেন্ড হলে 4 মিটার, এই যে অবস্থানের যে পরিবর্তনটা হয়েছে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সমবেগ। কথা কি বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, এই ঘটনা মনে করো ঘটলো না। এই ঘটনাটা না ঘটে কি হইলো? ঘটনাটা না ঘটে আরেকটা ঘটনা ঘটতে পারে। কিরকম ঘটনা দেখো, যে মনে করো একটা গাড়ি চলতেছে, যে শুরুতে এই জায়গাটাতে ছিল, এই জায়গাটাতে মনে করো এ পজিশনটা, এইটা হচ্ছে একটা মনে করো পদ্মা ব্রিজের এই প্রান্ত, মানে আমাদের ঢাকার প্রান্ত, ঢাকার পাশের প্রান্তটা হচ্ছে এইটা, এই পদ্মার, আর এই পাশের প্রান্তটা হচ্ছে ওই পাশের প্রান্তটা। আচ্ছা, এখন কথাটা হচ্ছে এই পদ্মার যে দুইটা প্রান্ত আমি যে বলতেছি, এই দুইটা প্রান্তের মধ্যে ধরো একটা, এইখানে কোনো টোল দেওয়ার বিষয় নাই, হ্যাঁ, টোল দেওয়া দেই করে না। মনে করো যে এরা মানে আজীব প্রাণী, যে এদেরকে কোনো টোল দিতে হয় না, ডিরেক্টলি এখান থেকে এসে এখান থেকে চলে গেল, ঠিক আছে। এখন ঘটনা এটা দাঁড়াইলো যে এখানে কোনো টোলের বিষয় নাই, এই অবস্থায় আসছে। শুরুতে একটা মনে করো বেগ ছিল। আচ্ছা, কি হইলো? ধরো আমি তোমাকে বললাম যে এখানে যে এইটাকে আমি যদি সময় দিয়ে চিন্তা করি, প্রতি সময়ের কথা যদি চিন্তা করি, এটা সময়, তো এই যে সময়ের কথা, প্রতি সময়ে ধরো প্রথম 1 সেকেন্ডে যখন পদ্মা ব্রিজে উঠছে, প্রথম 1 সেকেন্ডে সেইটা মনে করো আমি 2 মিটার অতিক্রম করছে, ধরে নাও 2 মিটার অতিক্রম করছে। পরের 1 সেকেন্ডে সে যে 4 মিটার পথ অতিক্রম করছে। তারপরের 1 সেকেন্ডে মনে করো সে 6 মিটার পথ অতিক্রম করছে, পরের 1 সেকেন্ড করে, কিন্তু পরের 1 সেকেন্ডে। তারপরের 1 সেকেন্ডে সে মনে করো 8 মিটার পথ অতিক্রম করছে। তাহলে বলো দেখি যে এই যে এইখানে আমাদের বেগের কাহিনীটা কি দাঁড়াচ্ছে? বেগের কাহিনীটা দাঁড়াচ্ছে এরকম
যে আমরা প্রথম এক সেকেন্ডের জন্য যে দূরত্বটা তুমি পাইছো, এটাকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো, মানে স্মরণকে যদি সময় দিয়ে ভাগ করো, তাহলে বেগ পাবা কত বলো তো? বেগ পাবা যেটা, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এরকম বেগ পাবা। আচ্ছা, পরবর্তী সেকেন্ডে 4 মিটার, তার মানে এই ক্ষেত্রে বেগ হয়ে গেছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরের সেকেন্ডে হচ্ছে 6 মিটার, তার মানে এইখানে বেগ হইছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এর পরেরটাতে গেছে হচ্ছে 8 মিটার, এখানে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রত্যেক সময়ে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করে নাই, সমান সময়ে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করে নাই। এখানে দেখো যে বেগের যে পরিবর্তনটা, এই যে বেগের কিন্তু একটা পরিবর্তন আছে, বেগের পরিবর্তনটা এখানে খেয়াল করো যে বেগ আগে 2 মিটার পার সেকেন্ড ছিল, এখন 4, তারপরে 6, তারপরে 8। তাহলে পরিবর্তন কত করে বলো তো? পরিবর্তনগুলো কত করে? পরিবর্তন হচ্ছে 2 করে 2। তার মানে এখানে 2 মিটার পার সেকেন্ড, এখানে পরিবর্তন, এখানেও পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড, এখানেও পরিবর্তন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই যে বেগের পরিবর্তনটা কি এখানে সমান না? বেগের পরিবর্তনটা সমান, তার মানে একক সময়ে যে বেগের যে পরিবর্তনটা, এটাকেই বলা হয় হচ্ছে ত্বরণ। এটাকেই বলা হয় কি? ত্বরণ। তার মানে ত্বরণটা হচ্ছে একক সময়ে, যেহেতু 2 মিটার পার সেকেন্ড পার সেকেন্ডে, সেই জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। কিন্তু জিনিসটা যদি এরকম হইতো যে এইখান থেকে এইখানে যাচ্ছে, প্রথম সেকেন্ডেও 2 মিটার গেছে, দ্বিতীয় সেকেন্ডেও 2 মিটার গেছে, তৃতীয় সেকেন্ডেও 2 মিটার গেছে, মানে পরের সেকেন্ডে 2 নাম্বার সেকেন্ডেও 2 মিটার, পরের 1 সেকেন্ডেও 2 মিটার, তারপরের 1 সেকেন্ডেও 2 মিটার। তাহলে বলো তো এখানে প্রত্যেক ক্ষেত্রেই বেগের মানটা কি আসতো? 2 মিটার পার, তাহলে বেগের মানটা আসতো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু বেগের মানগুলো সবগুলা সেম থাকতো, তাহলে আসলে আমরা কি পাচ্ছি বলতো? এই জায়গায় কোনো ত্বরণ পাইতাম না, মানে এখানে ত্বরণের মান হইতো 0। বেগের যেহেতু পরিবর্তন নাই, তাই এখানে ত্বরণের মান 0 হইতো। রাইট? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। এখন চলে আসো, এখন আমরা পরবর্তীতে যাই। এখন খেয়াল করো, আমরা ত্বরণ এগুলো সবগুলো সম্পর্কে যেহেতু আমাদের ধারণা হয়েছে, তাহলে আমরা চলে আসি এখন মেইন জায়গায়। আচ্ছা, প্রথমে তোমরা আমাকে বলো, ত্বরণ জানি কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না? বেগ পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে। তাহলে আমরা এই জিনিসটা যদি এখন লিখি যে বেগের পরিবর্তন, একটু আগে আমি যে বলছিলাম যে আদিবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করি। শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? শেষ বেগকে প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। স্মরণকে কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। আর ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে বলো তো এইখানকার এ সমান আসলে কি দাঁড়াচ্ছে? যে বেগ পরিবর্তনের হারকে বা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তনের হার, তাহলে পরিবর্তন কি? যে আমরা জানি যে শেষ থেকে আদিটা বিয়োগ করলে পরিবর্তন পাওয়া যায়। শেষ কি? হচ্ছে ভি, আদি কি? হচ্ছে ইউ। তাহলে পরিবর্তন পাওয়া গেল। হার মানে হচ্ছে একক সময়ে কি পরিবর্তনটা হয়, তার মানে টি সময় যদি এই পরিবর্তনটা হয়, তাহলে এক সময়ে পরিবর্তন হবে, ডিভিশন ভি করে দিতে হবে, তাহলে তুমি ত্বরণের মানটা পাবা। রাইট? ক্লিয়ার? বুঝছো যে এই সমান ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। ভি মাইনাস ইউ মানে হচ্ছে বেগের পরিবর্তন, আর টি মানে হচ্ছে সময়। তাহলে ত্বরণ সমান বেগের পরিবর্তনের বাই হচ্ছে সময়। ক্লিয়ার? বুঝছো? ওকে, আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে এই জায়গা থেকে এ আর টি গুণ করো, তাহলে এটি সমান আসতেছে ভি মাইনাস ইউ, আর ইউটাকে যদি এই পাশে নিয়ে আসো, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তার মানে ইউ প্লাস এটি সমান ভি। এটাকেই আমরা বলি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এইটা গতির একটা সূত্র, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সূত্রটা ইউজ করা যায় অঙ্কের ক্ষেত্রে, এই সূত্রটা ইউজ করা যায়, দুটার মধ্যে যে কোনো একটা সূত্র আমরা ইউজ করব। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। রাইট? বুঝছি? ক্লিয়ার? ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। আচ্ছা,
ওকে, এখন খেয়াল করো, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এইটা আমরা মনে করো জানলাম। এইটা থেকেও এই যে আমরা যে পাইলাম যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে এইটা আমাদের একটা সূত্র, তাই না? এখান থেকে আমরা যে সূত্রটা পাইলাম, এখন 1 নম্বর সূত্র যে ভি ইকুয়াল ইউ প্লাস হচ্ছে এটি, এটা একটা পেয়েছি। এখন তোমাকে আমি যদি বলি, খেয়াল করো যে আমাদের যে এইখানে যে আমরা কাজগুলো করতেছি, আমি বলেছি মনে করো এ একটা অবস্থান আছে, এ অবস্থান থেকে এই বি অবস্থানে যাচ্ছে। ধরলাম যে প্রথমে আমি যে ওই যে পদ্মা সেতুর কথা যে আমি চিন্তা করলাম, পদ্মা সেতুর এই জায়গা থেকে এই প্রান্তে মনে করো যাচ্ছে, তো সেক্ষেত্রে এর একটা আদি বেগ আছে আর এর একটা শেষ বেগ আছে। মানে এই জায়গায় যখন পদ্মা সেতুতে উঠেছে তখন এর একটা বেগ আছে, এবং আমি কাউন্ট শেষ করছি পদ্মা সেতু যখন পার হচ্ছে একবারে শেষ পর্যন্ত, সেই সময় কাউন্ট করছি। তাহলে এটা হচ্ছে শেষ বেগ। আদি বেগ আর শেষ বেগের বিষয়টা হচ্ছে কখন থেকে মানে গাড়ি স্টার্ট করছে সেটার উপরে ডিপেন্ড করে না, আমি টাইম কোথা থেকে কাউন্ট করা শুরু করছি, মানে স্টপ ওয়াচ কখন আমি চাপ দিব যে আমি টাইম কাউন্ট কখন থেকে শুরু করব, ঠিক আছে? তাই টাইম কাউন্ট হতে পারে যে ওটা 0 থেকে শুরু করতে পারি, যে হ্যাঁ গাড়িটা এখন চলা শুরু করছে তখন আমি টাইম কাউন্ট শুরু করলাম। আমি এটাও শুরু করতে পারি, এটা এই সময় 30 কিলোমিটার বেগে আছে, এই সময় আমি টাইম কাউন্ট শুরু করলাম। তাহলে আদি বেগ বলতে বোঝাচ্ছে হচ্ছে যেই সময় আমি টাইমটা কাউন্ট শুরু করব, আর শেষ বেগ বলতে যেখানে আমি টাইম কাউন্ট শেষ করব। এটা থেমে যাবে তাহলে শেষ বেগ হবে তা না, কিন্তু এটা মনে রাখবা। তাহলে এখন মনে করো এ থেকে যে বিতে যাচ্ছে, এর একটা আদি বেগ আছে, শেষ বেগ আছে। এটা যদি সুষম মানে সমতরণে যায়, মানে ত্বরণ, এটার যদি একটা সমতরণে যায়, সমতরণ মানে ত্বরণের কথা আমি বলতেছি, যে এর বেগ বৃদ্ধির যে হারটা, বেগ বৃদ্ধির হারটা যদি সমান থাকে, মানে ত্বরণের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো সুষম ত্বরণের ক্ষেত্রেই আমরা হিসাব করতেছি, অসম ত্বরণের বিষয়টা আলাদা। অসম ত্বরণ নিয়ে আমরা পরে আলাপ করব, তোমাদের বইয়ে গ্রাফও দেওয়া আছে, এটা নিয়ে আলাপ করব। তো দেখো, যদি ত্বরণ নিয়ে আলাপ করো তাহলে একটা জিনিস ফিক্সড মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে মনে রাখবা। সেটা কি? দেখো, ত্বরণ, এই ত্বরণের ক্ষেত্রে, সুষম ত্বরণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা এই যে অতিক্রান্ত দূরত্বটা যে আছে, এই অতিক্রান্ত দূরত্ব, এইটা দেখো, এই যে অতিক্রান্ত দূরত্বটা যদি এস হয়, এই এস কে তুমি যদি টি দ্বারা ভাগ করো, তাহলে বলো তো কি পাওয়া যায় জানি? এস কে টি দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। এস কে টি দ্বারা ভাগ করলে বেগ পাওয়া যায় না? স্মরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? স্মরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। আচ্ছা, সেকেন্ড কথা, ইকুয়াল। এই বেগটা পাওয়ার আরো একটা সিস্টেম হচ্ছে গড় বেগ বের করা। গড় বেগ, গড় বেগ, গড় বেগ, গড় বেগ। গড় বেগ কাকে বলে? মানে যখন আমি তোমাদেরকে, তোমরা যারা আমার ম্যাথ ক্লাস করো, তোমাদের ম্যাথের মধ্যে আমি এই জিনিসটা সবসময় বলি, যদি মনে করো একটা সমান্তর ধারা থাকে, মনে করো 5, 7, হ্যাঁ, তারপরে হচ্ছে 9, 11, এরকম মনে করো একটা ধারা আছে, এইটা হচ্ছে সমান্তর ধারা, মানে সমান করে করে বাড়ছে, সমান করে করে বাড়ছে। এই সমান্তর ধারার ক্ষেত্রে এই শুরুটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই গড় পাওয়া যায়, যদি কোনো সমান্তর ধারা থাকে। সমান্তর ধারার ক্ষেত্রে মানে 1 থেকে মনে করো যে তোমাকে বললো মানে গড় পাওয়া যায়, মনে রাখবা শুরুটা এবং শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। যেমন তোমাকে কেউ বললো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে 1 আর লাস্টের সংখ্যা 100, 1 আর 100 যোগ করলে কত হয়? 101, তাকে 2 দিয়ে ভাগ করো, 50.5 হচ্ছে গড়। কথা কি বুঝছো? মানে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ করলেই গড় পাওয়া যায়, সমান্তর যদি ধারা হয়। যেহেতু এখানে আমি মনে করতেছি বেগটা হচ্ছে সুষম বেগ, মানে বেগ বৃদ্ধির হারটা সমান হারে হারে বাড়তেছে, তার মানে এটা সমান্তর ধারার মতো। তো সমান্তর ধারার ক্ষেত্রে গড় বেগ পাওয়ার সিস্টেম হচ্ছে যে শুরুর বেগ আর শেষের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। তার মানে s/t মানেও যেমন বেগ, গড় বেগ, মানে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময় যেমন গড় বেগ, সেরকম u প্লাস v/2 মানেও কিন্তু গড় বেগ। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন দেখো, এখন আমি যদি এই টিটাকে এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের আসে, আমরা পাচ্ছি অতএব s সমান u প্লাস v/2 ইন্টু হচ্ছে t। এটাও একটা গতির সূত্র, s ইকুয়াল u প্লাস v/2 ইন্টু হচ্ছে t। এটা হচ্ছে s এর আরেকটা, মানে এই গতির আরেকটা সূত্র। তাহলে গতির আরেকটা সূত্র কি পাইলাম? যে u প্লাস v/2 ইন্টু t। বলতো এই যে দুটা সূত্র যে লিখছি, এই দুটা সূত্রই কিন্তু মনে রাখবা, এই দুটা সূত্রই কিন্তু মনে রাখবে। এগুলা কিসের ক্ষেত্রে বলতো? মানে সুষম ত্বরণের ক্ষেত্রে। ত্বরণ এখানে যেহেতু এখানে কিন্তু এ নাই, কিন্তু তারপরেও মনে রাখতে হবে এটা কিন্তু সমত্বরণের ক্ষেত্রেই প্রযোজ্য। অসমত্বরণ হইলে হবে না, অসমত্বরণ হইলে এটা ইউজ করা যাবে না। এটাও সুষম ত্বরণ,
এটাও সুষম ত্বরণ। ঠিক আছে, অসম ত্বরণের অঙ্ক থাকবেও না, হ্যাঁ এটা 100% শিওর, এটা গ্রাফ থাকবে, ওটা পরের কথা। সুষম ত্বরণের অঙ্কই থাকবে, কোনো প্যারা নাই। আচ্ছা ওকে, তাহলে এই জিনিসটা বুঝছো? আচ্ছা বুঝে যাও যদি, এখন খেয়াল করো তোমরা বস পাবলিক ইজিলি বুঝতেছো, খুবই সুন্দর। এখন দেখো আমরা কি পাইছি, এখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে s ইকুয়াল u প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা পেয়েছি না? এখন তোমাকে আমি যদি বলি যে একটু আগে 1 নম্বর সূত্র থেকে পাই 1 নং সূত্র থেকে পাই, 1 নং সূত্রে আমরা কি পেয়েছিলাম বলতো? 1 নং সূত্র থেকে পাই, তাহলে 2 নম্বর সূত্র আর 1 নম্বর সূত্র একত্রিত করে দিব। দেখো কি রকম, 1 নম্বর সূত্রে পাইছি হচ্ছে v ইকুয়াল u প্লাস এটি, v ইকুয়াল u প্লাস এটি, এটা পেয়েছি না 1 নম্বর সূত্রে, v ইকুয়াল u প্লাস এটি পেয়েছি। এই v এর মানটা যদি আমি এই জায়গাটাতে বসাই, 2 নম্বরের v তে বসাই, তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে s ইকুয়াল u প্লাস, এই যে v এর জায়গায় আবার u প্লাস এটি বসাবো, u প্লাস এটি বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে t, তাহলে আমি কি পাচ্ছি, টোয়াইস u প্লাস হচ্ছে এটি বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে t। তাহলে আমরা পাচ্ছি এইটা দিয়ে মানে তুমি যদি কাটাকাটি করো তাহলে তুমি কি পাচ্ছ বলো? তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ করো, 2u বাই হচ্ছে 2 প্লাস হাফ ইনটু এটি, আর এই টি দিয়ে এখানেও একটা গুণ হবে, এই টি দিয়ে এখানে গুণ করলে আসবে টি স্কয়ার। তাহলে দেখো 2 কাটা গেল, এই 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে আসে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এইটা আরেকটা সূত্র। এই 3 নাম্বার সূত্র হচ্ছে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কথা কি বুঝছো কি বুঝো নাই? s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা আরেকটা সূত্র। ক্লিয়ার? বুঝছো? পারবা? তাহলে s এর মান মানে জাস্ট তুমি কি করছো, এই v টা এই জায়গায় বসাই দিছো, v ইকুয়াল u প্লাস এটি, এই v এর জায়গায় u প্লাস এটি বসাইছো, তাহলে 2u পাইছো, u দিয়ে t কেও গুণ, এটি দিয়েও t কে গুণ, তাহলে u দিয়ে t কে গুণ করলে ut, আর এই 2 আর এই 2 কাটা গেল, আর এখানে হাফ a t আর t গুণ করলে t স্কয়ার। ক্লিয়ার? বুঝছো সবাই? আচ্ছা বুঝলাম না স্যার, বুঝো নাই? আচ্ছা বুঝো নাই, আচ্ছা একদম বুঝে নাই, কেন বুঝো নাই? কি বুঝো নাই আমারে বলো। মানে এই সূত্র এর আগের বার প্রতিপাদন করলাম না, s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t, আর প্রথমে আমি কি v ইকুয়াল u প্লাস এটি প্রমাণ করছি না? এখন জাস্ট খেয়াল করো, এই v এর মানটা, এই যে এখানে তো এই v টা আছে, এই v এর জায়গায় u প্লাস এটি যদি বসায় দাও, তাহলে এই জায়গায় u প্লাস এটি বসাইছো, তাহলে এই যে u তো আছে, এই u আর এই v এর জায়গায় u প্লাস এটি বসাইছো, তাহলে u আর u যোগ করলে কি 2u হয় প্লাস এটি বাই 2 ইনটু হচ্ছে এই টিটা। এখন এই 2 যেহেতু নিচে আছে, 2u বাই 2 এটি বাই 2, আর এই টি দিয়ে যেহেতু গুণ, এর সাথেও টি গুণ যাবে, এর সাথেও টি গুণ যাবে, তাহলে 2u বাই 2 করলে তো u থাকে, আর এই টি দিয়ে গুণ করলে ut আসে, আর এটি বাই 2 মানে হাফ এটি, আর টি গুণ করলে হাফ এটি স্কয়ার। বুঝছো? ক্লিয়ার? বুঝছো কি সবাই? বুঝছো কি না একটু আমাকে জানাও দেখি, সবাই বুঝছো? পারবা? রাহাত কোনটা বুঝো নাই? রাহাত হোসেন শুধু বুঝে নাই, আর বাকিরা কি সবাই বুঝছো? ওকে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আসো এখন এগুলো পারবা না? আচ্ছা এখন আসো, এখন আমরা নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে 3টা সূত্র পাইলাম, যে v ইকুয়াল হচ্ছে u প্লাস এটি, 2 নাম্বার পাইলাম হচ্ছে s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু হচ্ছে t, 3 নাম্বার পাইলাম হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। আর এখন আমরা যদি এই যে s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t তে এইখানে যদি t এর মানটা বসাই, তাহলে কি আসবে? t এর মানটা কোথায় পাবো? t এর মানটা পাবো হচ্ছে 1 নম্বর সূত্র থেকে। দেখো 1 নম্বর সূত্রটা কি ছিল, যে v ইকুয়াল u প্লাস হচ্ছে এটি, এইখান থেকে আমরা যদি t এর মান বের করতে চাই, তাহলে এটি সমান হচ্ছে v মাইনাস u, তার মানে এখান থেকে আমরা t ইকুয়াল পাচ্ছি v মাইনাস u বাই হচ্ছে a। এই মানটা, এই যে t এর জায়গায় v মাইনাস u বাই a যদি বসায় দাও, যে u প্লাস v বাই 2, আর এখানে হচ্ছে v মাইনাস u বাই হচ্ছে a, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি থাকে? হ্যাঁ এই যে দেখো v মাইনাস u, আর এটা তো v প্লাস u, তার মানে কি v স্কয়ার মাইনাস
ইউ স্কোয়ার, আর নিচে থাকে 2 আর এ গুণ করলে টোয়াইস এ। তার এখন যদি তুমি এটাকে এটা দিয়ে গুণ করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সেইখান থেকে তোমার পাওয়া গেল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল, অতএব ভি স্কোয়ার এই ইউ স্কোয়ার এই পাশে আসলে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এটাই হচ্ছে তোমার 4 নম্বর সূত্র। এই 4টা হচ্ছে গতির সূত্র, তাই না? এই 4টা কিসের সূত্র বলো তো? এই 4টা হচ্ছে গতির সূত্র। তো আমি গতির সূত্র দিয়ে তো অঙ্ক করব, তা গতির সূত্র অঙ্ক করলে, হ্যাঁ গতির সূত্র দিয়ে অঙ্ক করলে আমাদের কি গতির সূত্র সম্পর্কে জানার দরকার, তাই আমি প্রথমে জানাইলাম। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে। এখন আসো আমরা এক এক করে এখন আমরা ডেপথে ঢুকি, বিভিন্ন প্রকার সৃজনশীল যে করব। প্রথমে করার আগে আমি কথাগুলো বলে দেই। তাহলে গতির কয়টা সূত্র দেখো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখানে চেক করো। তারপরে হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। তারপরে চেক করো, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, তাই না? ওকে, তো খেয়াল করো যে ওকে, এখন যেই জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে এইটা যখন তুমি এই সূত্রটা তুমি কখন ইউজ করবা বলো তো? এই সূত্রটার মধ্যে কিন্তু এস নাই, মানে সরণ নাই। যখন এমন একটা অঙ্ক দেখবা যে অঙ্কের মধ্যে সরণ নাই, হ্যাঁ মানে বাকি জিনিসগুলো দেওয়া আছে বা সরণ বের করতে বলে নাই, সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা ইউজ করবা। যেই অঙ্কের মধ্যে তুমি দেখবা যে ত্বরণের মানটা দেওয়া নাই বা ত্বরণ বের করতে বলে নাই, সেই ক্ষেত্রে তুমি 2 নম্বর সূত্রটা ইউজ করবা। 2 নম্বর সূত্রটা যেই অঙ্কটার মধ্যে তুমি দেখবা যে তোমার শেষ বেগ দেওয়া নাই বা শেষ বেগ বের করতে বলে নাই, একটা মাত্র বেগ নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ক্ষেত্রে তুমি 3 নম্বর সূত্র ইউজ করবা। আর লাস্টে যখন তুমি দেখবা সময় দেওয়া নাই, যখন তোমার সময় দেওয়া নাই, তখন কিন্তু তুমি 4 নম্বর সূত্রটা ইউজ করবা, কারণ এখানে কোনো সময় নাই, তাই না? এই একটা অবস্থা। আচ্ছা, তো আমরা কখন কোন সূত্র ইউজ করব এবং কিভাবে করে অঙ্কগুলো করব, আস্তে আস্তে করে আমরা সৃজনশীলের দিকে যাব। আসো আমরা তাহলে সৃজনশীলের দিকে একটু একটু করে যাব, কারণ এইখান থেকে কিন্তু আমরা উচ্চতার অঙ্ক আছে, বিভিন্ন টাইপের অঙ্কগুলো আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, যদি আমি একেবারে শুরুতে বোর্ডে আসা যে রাজশাহী বোর্ড 2016-তে আসছে, রাজশাহী বোর্ড 2016-তে গ নম্বরে যে কোশ্চেনটা আসছে সেটাকে আমি প্লেন কোশ্চেন আকারে যদি আমি বলি যে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। ত্বরণ কত, ট্রেনটির ত্বরণ কত? এটা গ নম্বরে কোশ্চেনটা আসছে রাজশাহী বোর্ড 2016-তে। রাজশাহী বোর্ড 2016-তে যেই এটা গ নাম্বার সৃজনশীলে আসছিল। তাহলে আমি জাস্ট প্লেন কোশ্চেন আকারে দিলাম, হ্যাঁ, তো প্লেন কোশ্চেন আকারে, কারণ সৃজনশীল বড় করে লেখার দরকার নেই। তাহলে এটা বেশি সহজ, পারা যাবে, ঠিক আছে? ওকে, দেখো কিরকম করবা। তুমি বলছি স্থির অবস্থান থেকে, বলো তো স্থির অবস্থান যদি থাকে তার মানে কি ইউ ইকুয়াল 0, মানে সেটা স্থির ছিল, মানে আদিবেগ 0। তোমরা আদিবেগ ইউ সমান 0, আদিবেগ কথাটা লিখবা, আমি ইউ সমান 0 লিখলাম। আচ্ছা, 1 মিটার চলার পর, 1 মিটার চলছে, আমি যে টাইমটা কাউন্ট করছি সেটার পরিমাণটা এখানে দেওয়া নাই, টাইম দেওয়া নাই, কিন্তু চলছে কতটুকু, 1 মিটার। টাইমের কথা বলছে, চলছে হচ্ছে 1 মিটার, মানে সরণ হয়েছে 1 মিটার। সেটা এরপরে 30 মিটার বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে এই যে 1 মিটার যাওয়ার পরে শেষ বেগ যেটা, সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। শেষ বেগ মানে কিন্তু এটা শেষ না, মানে ও যে থেমে গেছে তা না। শেষ বেগ মানে আমার যে মানটা দেওয়া আছে,
এই 1 মিটার পরের বেগ মানে 1 মিটার আগে একটা বেগ ছিল, 1 মিটারের আগে শুরুতে যে বেগটা ছিল সেটা 0 এবং 1 মিটারের পরের যে বেগটা সেটা হচ্ছে কি 30 মিটার পার সেকেন্ড। মানে আমরা যে আলোচনা করতেছি সেই 1 মিটারের এইটুকের মধ্যে যদি সময়টা যদি আমি টি ধরি, এইটুকের মধ্যের কাহিনীটা। শেষ বেগ মানে যে থেমে যাবে বা শুরুর বেগ মানে শুরুতে সবসময় 0 হবে এটা কিন্তু কথা না, আমরা যে জিনিসটা কাউন্ট করতেছি সেটা হচ্ছে বিষয়, তাই না? ওকে, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? ত্বরণ বের করতে বলছে। এখন তোমরা যে চিন্তা করবা, বলো তো এই জায়গায় কি নাই? আগে বলো যে এই জায়গায় কি নাই, মানে কোন জিনিসটা নাই? ভি নাই, ইউ নাই, টি নাই, না কি নাই বলো? এখানে দেখো, এখানে 1 নাম্বার কথা হচ্ছে ইউও আছে, ভিও আছে, এসও আছে, এও আছে, টি নাই। টি নাই কোন সূত্রে? তুমি দেখো টি নাই এরকম কোন সূত্র আছে? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, টি আছে। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, টি আছে। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, টি আছে। টি নাই হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস এ, টিউ নাই, তাই না? তাহলে ওকে, আচ্ছা, এইটাই যদি আবার এটা যদি 1 মিনিট বলতো, এটা যদি 1 মিটারের জায়গায় 1 মিনিট বলে তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? 1 মিটারের জায়গায় 1 মিনিট বললে কি হবে? তখন আবার এস নাই। হ্যাঁ, যদি 1 মিনিট বলে তাহলে এখানে বিষয়টা হবে 1 মিনিট, টি এর মান হবে 1 মিনিট, তখন আবার এস নাই। টি এর মান হবে তখন কত? 1 মিনিট, তখন আমরা বলবো যে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তখন আবার কি নাই? তখন আবার এস নাই। এস নাই কোন সূত্রে? ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে। তখন আমাদের সূত্রটা দাঁড়াইতো যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এইটা ইউজ করে আমি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ, এইটা ফর্মুলা অ্যাপ্লাই করতাম যে ভি ইকুয়াল 30 মাইনাস 0 বাই টি এর মান হচ্ছে 60। তার মানে তুমি বলতা যে 30 বাই এটা মানে হচ্ছে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এটা বলতে না? যদি এইটা যদি 1 মিনিট বলা থাকে, ক্লিয়ার কিনা? যদি 1 মিনিট বলা থাকে তাহলে বিষয়টা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এখানে মানে 60 সেকেন্ডের কথা বলা হচ্ছে, 60 সেকেন্ড। ক্লিয়ার, বুঝছো? তাহলে এইটা দুই প্রকারে থাকতে পারে, যে 1 মিনিট দেওয়া থাকতে পারে, আবার যদি এটা 1 মিটার দেওয়া থাকে। এখন আমি যদি প্রথমে বলি 1 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে 1 মিটার, তাহলে কি দেওয়া নাই? তাহলে কোন সূত্র বলো? এটা যদি 1 মিটার দেওয়া থাকে, 1 মিটার চলার পরে এইটা এই বেগ প্রাপ্ত হইল, তখন কি নাই? তখন হচ্ছে টি নাই। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে এখান থেকে আমরা পাবো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে টুয়াইস এ এস। তাহলে এখান থেকে এ এর মান পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে টুয়াইস এস। তার মানে ভি স্কোয়ার মানে 30 উপরে স্কোয়ার মাইনাস 0 উপরে স্কোয়ার বাই 2 ইন্টু এস এর মান হচ্ছে 1 মিটার। কথা কি বুঝছো? এইটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তার মানে 900 ভাগ এইটা মানে কি 450 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাকি? বুঝছো? ক্লিয়ার? চারশো 450 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে মাথায় রাখতে হবে কি নাই, এটা যদি 1 মিনিট দেওয়া থাকে তাহলে 60 সেকেন্ড টাইম আছে, তখন ভি ইকুয়াল ইউ প্লাস এটি। যদি এখানে এম থাকে মানে মিটার দেওয়া থাকে, তার মানে এস আছে কিন্তু টি দেওয়া নাই, তাই সেক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। ক্লিয়ার? সবাই বুঝছো? ক্লিয়ার হইছো? ওকে, ঠিক আছে। ওকে, এখন আসো আমরা চট্টগ্রাম বোর্ড 2016 না, সেম টাইপের অঙ্ক, ত্বরণ কত, সেম অঙ্ক পারবা। ওকে, এইবার দেখো সকল বোর্ড 2018-তে কোশ্চেন যেটা আসছে, দেখো সকল বোর্ড 2018-তে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে এরকম: একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে
একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। 1 মিনিট সমদ্রুতিতে চলে। সমতরণে কত দূরত্ব অতিক্রম করে? সমতরণে অতিক্রান্ত দূরত্ব গ নম্বরে ছিল সমতরণে অতিক্রান্ত দূরত্ব। দেখো তো এখানে কাহিনীটা কি, খেয়াল করো। এখানে যে কাহিনীটা আসছে যে এই যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে স্থির অবস্থান মানে ইউ এর মান কত বলতো? ইউ এর মান হচ্ছে 0। যাত্রা শুরু করছে 6 সেকেন্ড পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে, তার মানে এ এর মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে, 1 মিনিট সমদ্রুতিতে চলছে। এইটা বের করতে বলে নাই। আচ্ছা, তো সমতরণে অতিক্রান্ত দূরত্বর পরিমাণটা বের করতে বলছে, সময়টা দেওয়া আছে, টাইমের মান দেওয়া আছে 6 সেকেন্ড, এবং এখানে তোমাকে বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব মানে এস এর মান। তাহলে তোমরা বুঝতেই পারতেছো, সব দেয়া আছে, আমরা ফর্মুলা ইউজ করবো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ মানে হচ্ছে 0, তাহলে 0 ইন্টু টি মানে তো 0ই থাকবে, হাফ এ মানে হচ্ছে তোমার 2, আর টি স্কোয়ার মানে 6 এর উপর স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু হচ্ছে 36, হাফ ইন্টু 2 ইন্টু 36, তাহলে কাটাকাটি করে আমাদের কত মিটার আসে বলো তো? 36 মিটার নাকি? তার মানে আমাদের অ্যান্সার কতটুকু আসে? এখানে আসে 36 মিটার। ক্লিয়ার? এখন দেখো, খেয়াল করো, তোমরা তো বস পোলা পাই, তোমরা সব পারবা, টেনশন করার কারণ নাই। হ্যাঁ, তোমাদের যাদের দরকার যে হ্যাঁ আমাদের এই কোর্সের নাম কি? লাইফ সাপোর্ট কোর্স। লাইফ সাপোর্ট পাবা যাদের মানে একেবারে অনেক ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নাই। আমরা আস্তে আস্তে সৃজনশীলগুলো করবো। হ্যাঁ, অনেকে মনে করে যে আরে এগুলো তো পারি বা ইয়াটি, আস্তে আস্তে কঠিনে যেতে হবে। একেবারে শুরুতে কঠিনে যাওয়ার কিচ্ছু নাই, শুরু থেকে আস্তে আস্তে করে বুঝতে হবে, ভিতরের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, এটা কি বুঝছো? এখানে ব্যাপারটা হচ্ছে ইউ আছে, এখানে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এটা দেওয়া আছে, কিন্তু কি দেওয়া নাই? ভি দেওয়া নাই। যেখানে ভি নাই সেটা হচ্ছে ফর্মুলা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভি নাই, যেহেতু ভি নাই, ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে ভি আছে। হ্যাঁ, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টিতে ভি আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এসে ভি আছে। তাহলে ভি নাই কোনটা? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে ভি নাই। সবাই পারবা, সুন্দর মতো পারবা। এখন আমরা একটু কাজ করি যে একটু এইখানকার যে গ নাম্বারটা, যেহেতু গ নাম্বারটার বিষয়টা আমরা নিয়ে আলোচনা করলাম, তো তোমরা একটা কাজ করো যে এই দ্বিতীয় কাহিনীটা বলি যে সমতরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলছে। আচ্ছা, সমদ্রুতিতে চলছে এই কথাটা, তাহলে একটু কথাটা শুনো, সুন্দর করে শুনো। সমদ্রুতি, তাহলে আমরা সমতরণের ক্ষেত্রে কয়েকটা সূত্র পাইছিলাম না? সমতরণের ক্ষেত্রে যেগুলো সূত্রগুলো পাইছি, সমতরণ মানে ত্বরণে সমতরণ যখন এ থাকে, এ সমতরণ থাকে, কি কি সূত্র পাইছি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা একটা সূত্র পেয়েছি। আচ্ছা, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা একটা সূত্র পেয়েছি, যদিও এটাতে ত্বরণ তো নাই, এটা তো ত্বরণ মানে ত্বরণ এ এর কথাই উল্লেখ নাই। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে ত্বরণ কিন্তু এটাও সমতরণেরই সূত্র, মানে ত্বরণ এ কথাটা লেখা নাই। আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, এগুলো সবগুলো হচ্ছে কি? সমতরণের সূত্র। এখন তোমরা আমাকে বলো তো, সুন্দর করে শোনো, তোমরা আমাকে বলো তো যে এই সবগুলা ফর্মুলার মধ্যে আমি যদি সমবেগ চিন্তাটা করি, সমবেগ, তাহলে সমবেগ চিন্তা করলে কি হবে? সমবেগ কথাটা বললে আসলে তুমি কি বুঝবা? হ্যাঁ, সমতরণের জায়গায় যদি তুমি সমবেগ দেখো, তাহলে তুমি কি চিন্তা করবা, কি বুঝবা সেটা বলো তো। সেটা যেটা বুঝবা সেটা হচ্ছে আদিবেগ আর শেষ বেগের মধ্যে কি কোনো সম্পর্ক একটা আছে। সেটা কি সম্পর্ক? আদিবেগ আর শেষ বেগের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কি বুঝছো? আদিবেগও যা, শেষ বেগও তাই। তাহলে ইউ ইকুয়াল হচ্ছে ভি, এটাই হচ্ছে সমতরণ, তাই না? ইউ ইকুয়াল ভি, মানে সমবেগ যদি আসে তাহলে হচ্ছে ইউ ইকুয়াল ভি। সমতরণে
ইউ আস্তে আস্তে করে ইউটা বেড়ে 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 ভি হয়েছে। বুঝো বুঝো ভালো করে বুঝো, বুঝো ভালো করে বুঝো। সমতরণে কি হয়, একটা বেগ থাকে, এইটা সমান সময়ে সমানভাবে করে বাড়তে 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 ভি হয়েছে। মনে করো এখন বেগ আছে, ওই যে সমতরণ যে বিষয়টা আছে, এক্সিলারেশন জিনিসটা হচ্ছে, এক্সিলারেশন মানে হচ্ছে তোমার হচ্ছে ত্বরণ। এক্সিলারেটর আছে না, গাড়ির মধ্যে এক্সিলারেটর থাকে না, এক্সিলারেটরে চাপা দিলে কি হয়, এক্সিলারেটর চাপা দিলে দেখবা বেগ যদি আগে 10 থাকে এখন হয়েছে 20 যদি এখন থাকে 20 হইলে 30 যদি থাকে 40, বেগ বাড়তেছে। আর এক্সিলারেটর ছেড়ে দিচ্ছ, তার মানে ত্বরণ নাই, তখন কি বেগ যদি 30 থাকে, যদি তুমি ঘর্ষণ টর্ষণ কল্পনা না করো, যে চিন্তা করো যে ঘর্ষণ টর্ষণ বলে কোনো জিনিস নাই, তাহলে বেগ 30 থাকলে 30 করেই চলতে থাকবে। ক্লিয়ার, বুঝছো? তার মানে ইউ ইকুয়াল ভি হইলে এটা হচ্ছে সমবেগ। তার মানে দেখো এখানে যদি ইউ আর ভি যদি সমান করে দাও, তাহলে দেখো তো ইউ এর জায়গায় মনে করো ইউ ইকুয়াল হচ্ছে ভি, হ্যাঁ এইটা এইখানে এই যে, অথবা এ ইকুয়াল হচ্ছে 0, মানে তখন তো ত্বরণের মান কি হয়ে যাবে বলো তো, 0। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, অনেকে মানে আমি যদি এখানে এ ইকুয়াল 0 করে দেই, এই যে ইউ ইকুয়াল ভি হচ্ছে, এই যে এ ইকুয়াল 0, মানে ত্বরণ যদি শূন্য হয় তাহলে সেটাকে সমবেগ বলে, কারণ বেগ পরিবর্তনের হারকে তো ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তনই যদি না থাকে তাহলে কি ত্বরণ থাকবে? তাহলে ত্বরণ শূন্য না, তাহলে কিন্তু ত্বরণ শূন্য, তাহলে ত্বরণের মান যদি শূন্য বসা তাহলে ইউ ইকুয়াল ভি হচ্ছে। আচ্ছা আরেকটা দেখো, এই সূত্রটার অবস্থা কি দাঁড়ায়, এই সূত্রটার অবস্থা দেখো তো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, এই সূত্রটার অবস্থা যেটা দাঁড়ায় যে সমবেগের ক্ষেত্রে, আমি যদি বলি সমবেগের ক্ষেত্রে তুমি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এডি স্কোয়ারের সূত্র কি দাঁড়ায়, ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, বলো এর মান কত, শূন্য, তাহলে এইটুকের মান শূন্য, তাহলে এস ইকুয়াল কি ইউটি, এটাই হচ্ছে কি এস ইকুয়াল ইউটি, এটাই সমবেগ। এস ইকুয়াল ইউটি কে এস ইকুয়াল ভিটি তুমি লিখতে পারবা কি পারবা না, বলো? লিখতে পারবা না, এস ইকুয়াল ভিটি লিখতে পারবা না, কারণ ইউ আর ভি তো সেম। বুঝছো কি বুঝো নাকি? ইউ আর ভি এর মধ্যে কোনো পরিবর্তন মানে কোনো কি পার্থক্য আছে? ইউ আর ভি এর মধ্যে কোনো পার্থক্য আছে? কারণ সমবেগ যেহেতু, ইউও যা ভিও তাই, এস ইকুয়াল ইউটি এস ইকুয়াল ভিটি সমবেগ, ইউ ইকুয়াল ভি সমবেগ, এ ইকুয়াল 0 সমবেগ। বুঝছো কি বুঝো না? এ ইকুয়াল 0 সমবেগ, এস ইকুয়াল ভিটি সমবেগ, এস ইকুয়াল ইউটি সমবেগ, হ্যাঁ ইউ ইকুয়াল ভি সমবেগ। ক্লিয়ার? সবাই বুঝছো? সমবেগ হইলে ত্বরণ থাকবে না, কারণ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাহলে ত্বরণ থাকবে না, তাহলে এর মান শূন্য বসাই দিবা। মনে করো যে এখানে এর মান শূন্য বসাইছো, ওকে? সবাই বুঝছো? এই বুঝলে ক্লিয়ার লেখো তো, কারা কারা বুঝছো একটু ক্লিয়ার লেখো, যারা যারা বুঝছো ক্লিয়ার লেখো, ক্লিয়ার লেখো। তাহলে সমবেগের ক্ষেত্রে তোমাদের অনেকের আছে খালি খালি মুখস্থ করে, তাই না? মুখস্থ করে, মনে করো হ্যাঁ, মানে একটা জিনিস হচ্ছে আজাইরা মুখস্থ করলে কিন্তু হবে না যে হ্যাঁ সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি, হ্যাঁ ঝাড়া মুখস্থ, ভাই কিছু বুঝি না খালি ঝাড়া মুখস্থ করলাম না। ফিলিংস থাকতে হবে যে এস ইকুয়াল ভিটি জিনিসটা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব। ক্লিয়ার? এই জিনিসটা ফিলিংসটা থাকতে হবে। সেই কারণ এখানে ত্বরণ যখন শূন্য থাকবে, ত্বরণ থাকবে না, 0 থাকবে, বেগ বাড়ে নাই, তখন এস ইকুয়াল ভিটি ইউজ করব। ঠিক আছে? ওকে। এখন দেখো সমতরণে চলার পর 1 মিনিট সমবেগে চলছে, তার মানে এই ঘটনাটা একটু তুমি চিন্তা করো যে প্রথম 6 সেকেন্ড, যে মনে করো এটা এ থেকে বি অবস্থান গেছে, তারপরে মনে করো সি অবস্থানে গেছে, এইটা হচ্ছে 6 সেকেন্ড এই অবস্থান, আর তারপরে আবার 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড হচ্ছে এইভাবে করে গেছে। তাহলে প্রথম যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে 6 সেকেন্ড যে গেছে, সেই 6 সেকেন্ড কিন্তু সে সমতরণে গেছে। সেই সমতরণটা কত বলতো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে গেছে। আর এরপরে ত্বরণ ইকুয়াল 0 হয়েছে, তাই না? এটা গেছে হচ্ছে বেগে, সমবেগে মানে বেগ পরিবর্তন হয় নাই। এর পরের বার গেছে বেগ পরিবর্তন হয় নাই, বেগ কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে এই জায়গায় যে বেগটা ছিল এই জায়গাতেও সেই বেগ আছে, মানে পুরাটা সেম বেগে গেছে। এখন তোমাকে যদি আমি বলতাম যে এইখানে সমবেগে সে কত দূর অতিক্রম করছে, সমবেগে, আমি সমতরণের জায়গায় যদি বলতাম সমবেগে, যেমন ঘ নাম্বারে এই সমবেগে কত দূর অতিক্রম করছে সেটাও কিন্তু বের করতে হয়। তাহলে সেইটা আমি বের করতে পারতাম না সমবেগে ঘ নাম্বারে যেটা ছিল বের করতে পারতাম। কিভাবে বের করতাম দেখো, সেটা যেটা বের করতাম, দেখো
এইটা তো এইখানে সমতরণে গেছে, মানে কি এইখানে জিরো জিরো হচ্ছে বেগ ছিল, বেগ বাড়তে 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 এই জায়গা পর্যন্ত বেগটা বাড়ছে, কারণ সমতরণ মানে বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পাইছে, বেগ বৃদ্ধি পেয়ে পেয়ে এই জায়গায় আসছে। এই জায়গায় বেগ বৃদ্ধি পাওয়ার পরে এই জায়গায় যখন আসছে বি পয়েন্টে আসছে, আর কি বেগ বৃদ্ধি পাইছে? না, আর বেগ বৃদ্ধি পায়নি। এরপরে ভিটা হচ্ছে সেম, ভিটা আসলে থেমে গেছে, ভি এর পরিমাণ আর বাড়ে না। তাহলে এই জায়গায় যদি আমি বেগটা বের করতে চাই, তাহলে বি বিন্দুতে আগে বেগটা বের করতে হবে, কারণ ওই বেগ নিয়েই বাকিটা চলছে সে। তাহলে বি বিন্দুতে বেগ কিভাবে বের করবা? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। চেক করো, ইউ এর মান স্থির অবস্থান ছিল 0, এ মানে কত, ত্বরণ কত ছিল 2, টি এর মান কত সেকেন্ড পর্যন্ত ত্বরণ হয়েছে 6, তার মানে 12 মিটার পার সেকেন্ড। তার মানে বি বিন্দুতে আসলে বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই বেগটা নিয়েই কিন্তু সে পুরাটা গেছে। এই পুরাটা গেছে কি কোন কোন পর্যন্ত? পুরাটা গেছে কিন্তু সে এই বেগটা নিয়ে 12 মিটার পার সেকেন্ড বেগটা নিয়ে। তাহলে 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যদি 60 সেকেন্ড যায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কি হবে? এস ইকুয়াল হচ্ছে ভিটি। ভি এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আর টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড গেছে, তাহলে কত মিটার যাবে বলো দেখি? 6 12 72, মানে 720 মিটার অতিক্রম করছে। ক্লিয়ার? সবাই বুঝছো? বুঝছো কি? ক্লিয়ার হইছো? তাহলে প্রথমটা গেছে সমতরণে, তারপরেরটা গেছে কি সমবেগে। তাহলে সমতরণে যখন যাচ্ছিল কি ত্বরণের ফলে কি বেগটা বৃদ্ধি পাচ্ছিল। তাহলে বেগ বৃদ্ধি পেতে 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 এই জায়গায় যে কি বেগ বৃদ্ধি থেমে গেছে, কারণ তারপরে সমবেগ মানে বেগ আর বাড়ে নাই, তার মানে ওই বেগেই চলছে এই পর্যন্ত, ওই ভি বেগেই চলছে এই পর্যন্ত। তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে এইখানের বেগ তো 0 দেওয়া ছিল, এই জায়গায় বেগটা বের করছি আগে। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এ মানে ত্বরণ মানে 2, টি মানে 6 সেকেন্ড যেহেতু সমতরণে চলছে, তাহলে এই জায়গায় ভিটা বের করছি, বেগ হচ্ছে 12। এই 12 নিয়ে পুরাটা চলছে। তাহলে 12 কত সেকেন্ড চলছে? 60 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 12 গুণন 60 মানে 720 মিটার অতিক্রম করছে। ক্লিয়ার? সবাই বুঝছো? ক্লিয়ার হইছো? আচ্ছা ঠিক আছে। তাহলে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক করলাম আমরা। এখন আসো এরপরে আমরা অঙ্ক করব যে আচ্ছা আচ্ছা এখন আমরা একটু উচ্চতার অঙ্ক করি আগে। হ্যাঁ, উচ্চতার বিষয়গুলো একটু বুঝি। দেখো খেয়াল করো, আমরা এতক্ষণ থেকে পড়লাম যে এই বরাবর বেগ ছিল, তাই না? এই বরাবর একটা গাড়িতে মনে করো ত্বরণ থাকে, এই থাকে সেই থাকে, বহুত কিছু পড়লাম। আচ্ছা, যোগ 36 মিটার না, আমি বলছি সমবেগে কত দূরত্ব অতিক্রম করে। মোটটা চাই নাই। হ্যাঁ, মোটটা চাই নাই, মোট হইলে যোগ করতাম, মোটটা চাওয়া হয় নাই। তিশা মোটটা চাওয়া হয় নাই, ঠিক আছে? আচ্ছা, অভি বুঝো নাই তুমি? হ্যাঁ, অভি কি বুঝছো? অভি বুঝো নাই তুমি? অভি ওইটা তো সহজ ছিল, মানে এর আগের অঙ্কটা আরেকবার দেখিও, আমি এটা রেকর্ডেড ভিডিওটা রেখে দিব, বুঝবা, সমস্যা নেই। ওকে, রেকর্ডেড ভিডিও লিখে দিব, তুমি বুঝতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে সূত্রগুলো 4টা পাইছি সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে 3টা লিখতেছি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। আচ্ছা, সাধারণত যেহেতু সবগুলোতে এগুলোতে এ আছে, আর এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টিতে কিন্তু এ নাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, অনেকেই এই জিনিসটা বুঝে না, যে অনেকেই এই অঙ্কগুলা অনেক সময় অনেক কষ্ট করে করে। যেমন একটা অঙ্ক তোমাকে আমি যদি দিই, যে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড থেকে মনে করো 30 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, অতিক্রান্ত দূরত্ব কত?
এটা এমসিকিউ আসার মতো ম্যাথ, হ্যাঁ, অথবা গ নাম্বারেও আসতে পারে। কিন্তু এই অঙ্কগুলো করতে যে অনেকেই করে কি দেখো, অনেকের মাথার মধ্যে যেটা খেলে কিরকম খেলে, এখানে শেষ বেগ দেওয়া আছে, এখানে আদি বেগ দেওয়া আছে, হ্যাঁ, ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, আর সময় দেওয়া আছে, টাইম দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। অনেকে যেইভাবে করে সেটা হচ্ছে এখান থেকে একটা ত্বরণ বের করে, a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, হ্যাঁ, ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে ত্বরণ বের করে মানে 40 মাইনাস 10 বাই 30, এইখান থেকে 30 বাই 30 মানে 1 মিটার পার সেকেন্ড। সেখান থেকে তোমার হচ্ছে কি চাইছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার করে দেয়, ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার করে, মানে ইউ এর মান দেওয়া আছে 10 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু তোমার দেওয়া আছে হচ্ছে কত সেকেন্ড, 30 সেকেন্ড, 30 স্কোয়ার, তার মানে এইটা প্লাস হচ্ছে মনে করো 450, মানে এরকম করে কিছুটা করে ফেলে। ধরো এই অবস্থায় করে, এইভাবে করে অনেকে। তো তুমি যে কাজটা করবা, দেখো তুমি যে কাজটা করবা তুমি এইভাবে করবা না, কেন করবা না? মনে রাখবা, মানে 3টা ডাইমেনশন দেওয়া থাকলে অবশ্যই এগুলোর মধ্যে ডিরেক্ট একটা ফর্মুলা পড়বে, হ্যাঁ, ডিরেক্ট একটা ফর্মুলা পড়বে, ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলা পড়বে, হ্যাঁ, ডিরেক্ট ফর্মুলা পড়বে। সেটা হচ্ছে যেহেতু এখানে কি দেওয়া নাই বলতো, এখানে কি দেওয়া নাই, এখানে দেওয়া নাই হচ্ছে তোমার ত্বরণ, তার মানে তোমাকে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল এই সূত্রে ত্বরণ নাই, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। তাহলে ইউ এর মান আছে মনে করো 10 প্লাস হচ্ছে এটা হচ্ছে ভি এর মান হচ্ছে 40 বাই 2 ইন্টু হচ্ছে টি এর মান হচ্ছে মনে করো 30, এইটা ইউজ করবা। আমি বলতেছি তোমাদের জন্য অনেক হেল্প হবে এটা, কথা কি বুঝছো? মানে কাহিনীটা কি বুঝতে পারছো কিনা, সবাই কি বুঝতে পারছো? বুঝছো কি? মানে তোমরা ওইটাও অ্যাপ্লাই করতে পারতা যে তোমার ওই প্রথমে ভি ইকুয়াল ইউ প্লাস এটি মানে এ বের করলা, তারপরে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার বের করলা, করবা না, না করে তুমি এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করবা। এটাও ওই সমতরণের ক্ষেত্রে এটাও প্রযোজ্য, ক্লিয়ার, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমি জানানোর জন্য, কারণ এইটা অনেকে টাইম ওয়েস্ট করে, ওই দুইটা ফর্মুলা ইউজ করে টাইমটা ওয়েস্ট করে, এই কাজটা তোমরা করবা না। ওকে ওকে, এখন আসো, এখন খেয়াল করো, যদি একটা মানে যে কোনো বস্তুকে, মনে করো এইখানে মাটি আছে, মাটিতে তুমি উপর থেকে কোনো একটা বস্তু যদি ফেলে দাও, হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অথবা পরন্ত বস্তুর ক্ষেত্রে, আমরা দুইটা জিনিসই আমরা এখন দেখব। তাহলে পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তাহলে প্রথমে যদি আমি বলি পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তু যখন পড়তেছে, তোমরা মনে রাখবা যে সবসময় যখন তুমি কোনো একটা বস্তুকে তুমি ফেলাই দিচ্ছ, সবসময় মনে রাখবা জি হচ্ছে সবসময় নিচে কাজ করে, জি কোন বরাবর কাজ করে, নিচ বরাবর কাজ করে। আচ্ছা, একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলাচ্ছ, তাহলে তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ এর আদিবেগ কোন দিকে, নিচের দিকে, আদিবেগ শূন্যও তুমি চিন্তা করতে পারো, যদি একটা নির্দিষ্ট বেগে যদি তুমি এইভাবে করে ফেলাই দাও, তাহলে আদিবেগটা তো নিচের দিকে, তুমি যদি এইভাবে করে একটা ফেলাই দাও, বা আমি উপর থেকে পড়তেছে, আমি এই জায়গা থেকে কাউন্ট করা শুরু করলাম, আদিবেগ তাহলে নিচের দিকে পড়তেছে, শেষ বেগ কোন দিকে, নিচের দিকেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ত্বরণ টরণ তো সব নিচের দিকে, তার মানে সবগুলো যেহেতু একই দিকে, তার মানে এগুলোর ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এগুলোর ক্ষেত্রে আমাদের যে ত্বরণটা কাজ করবে, এই যে ত্বরণটা হচ্ছে, এটা হচ্ছে জি কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ। এটা কোন কি কাজ করবে বলতো? অভিকর্ষজ ত্বরণটা আমাদেরকে ত্বরণ আকারে কাজ করবে। তার মানে এই সূত্রগুলা যেটা দাঁড়াবে, ভি ইকুয়াল আসবে ইউ প্লাস হচ্ছে জিটি, মানে এর জায়গায় জাস্ট জি বসে যাবে। আবার এগুলো কিসের ক্ষেত্রে বলতো? পরন্ত বস্তু, মানে উপর থেকে যদি তুমি ফেলাই দাও, তারপরে এস ইকুয়াল আসবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল আসবে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জিএইচ। হ্যাঁ, জি এস এর জায়গায় তোমার আসলে এইচ, মানে তোমার কতটুকু উচ্চতা, হ্যাঁ, এমনও হইতে পারে যে কতটুকু পড়লো সেটা তোমার যেমন হইতে পারে, অথবা এখান থেকে ফেলাই দিলে এটার উচ্চতা কত, এরকম এইচও তুমি দিতে পারো, এরকম এইচও দিতে পারো, এইটাও আবার এইচও দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে, এস এর জায়গায় এইচ তুমি দিতে পারো। ওকে, আবার তোমাকে আমি যদি বলি যে এই কাহিনীটা, এই যে কাহিনীটা আছে, যে এই কাহিনীটাই তুমি অ্যাপ্লাই করবা এবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, মানে নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো, মানে উপরের দিকে তুমি নিক্ষেপ করছো,
এখন জি তো সবসময় নিচের দিকে, জি নিচের দিকে, কিন্তু উপরের দিকে তুমি যদি নিক্ষেপ করো তাহলে ইউও উপরের দিকে, ভিও উপরের দিকে, সরণও উপরের দিকে, সব উপরের দিকে, শুধু জিটা নিচের দিকে, শুধু জিটা নিচের দিকে। তাহলে জিটা যেহেতু নিচের দিকে, তাহলে তুমি কি চিন্তা করতে পারো, এই জি এর যে ডিরেকশনটা হবে, এইখানে যে জি এর ডিরেকশনটা হবে, জি এর ডিরেকশনটা অপোজিট হবে। জি এর ডিরেকশনটা অপোজিট হবে মানে অন্যগুলার আগে যদি প্লাস বসে, জি এর আগে মাইনাস বসবে। সেই জন্য এটার ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। হ্যাঁ, তারপরে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল হবে ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ, এগুলো হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তুমি যখন নিচ থেকে উপরের দিকে যখন তুমি যাচ্ছে, নিচ থেকে যখন উপরের দিকে যখন তুমি ছুটতেছো, উপরের দিকে যখন তুমি ছুটতেছো, তখন কিন্তু সব কিছু ভি মানে তুমি ছুটতেছো আদি বেগ উপরের দিকে, শেষ বেগ উপরের দিকে না, তোমার উচ্চতা যাচ্ছে উপরের দিকে, মানে যতদূর সরণটাও উপরের দিকে, সব উপরের দিকে। শুধু অভিকর্ষজ ত্বরণ সবসময় কোন দিকে? নিচের দিকে। যেহেতু নিচের দিকে, সেই জন্য অভিকর্ষজ ত্বরণ বিপরীত দিকে, তাই অভিকর্ষজ ত্বরণের দিকটার আগে মাইনাসটা বসবে। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, এখন কথাটা হচ্ছে এই যে উপরের এইটার মান কিন্তু সবসময় তুমি এইচ দিবা না, কিন্তু এইটার মান সবসময় এইচ দিতে পারো, কোনো সমস্যা নেই। কেন? দেখো, খেয়াল করো, ধরো এই যে উপর থেকে তুমি একটা বস্তু ফেলছো, বস্তুটা মনে করো ফেলতেছো, তোমাকে মনে করো যে এই জায়গায় আমি ইউ এর মান দিছি, হ্যাঁ, এই জায়গায় তোমাকে বলা হইলো যে এই জায়গায় তুমি হচ্ছে টোটাল ডিস্টেন্সটা মনে করো 60 মিটার ছিল, 60 মিটার দেওয়া ছিল, 60 মিটার। আর এইখান থেকে এইটুকের ডিস্টেন্সটা দেওয়া আছে মনে করো 20 মিটার, 20 মিটার। তাহলে উপর থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে 40 মিটার। তাহলে এই সূত্রের মধ্যে তোমার আসলে কোনটা, এই 20 মিটার কাউন্ট হবে নাকি 40 মিটার নাকি 60 মিটার, কোনটা কাউন্ট হবে? আমি যদি তোমাকে বলি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, তুমি একটা বস্তুকে ফেলাই দিছো, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, তাহলে তোমার এই ক্ষেত্রে কোনটা কাজে লাগবে? তোমরা একটু আমাকে বলো। হ্যাঁ, মানে এইটা একটু আমাকে বলো যে এ বিন্দু থেকে মনে করো বি বিন্দুতে আসছে, সেই ক্ষেত্রে তোমার কি এই 40 মিটারটা কাজে লাগবে, 20 মিটার নাকি হচ্ছে 60 মিটার, কোনটা নিয়ে তুমি কাজ করবা? অ্যান্সার হচ্ছে সরণ নিয়ে। এটা কিন্তু উচ্চতা না, এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে সরণ। মানে এইখানে বসাইতে হবে এই 40 মিটারটা, মানে আদি থেকে শেষ পর্যন্ত এ কত দূরত্ব অতিক্রম করছে। তাই এইটাকে আমি বলতেছি এইচ না বলে এস বলা বেটার আর কি, এগুলোকে এইচ না বলে এস বলা বেটার। মানে এগুলো কিন্তু উচ্চতা না, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই জায়গায় এগুলো সবগুলোই এইচ। কেন? দেখো, সবগুলোই এগুলো এইচ কেন? কারণ তুমি নিচ থেকে যখন উপরে ছুঁড়ে মারতেছো, সে যদি 20 মিটার উপরে উঠে, এই 20 মিটার উপরে উঠছে মানে উচ্চতা হচ্ছে 20 মিটার, তোমার সোর্সেও 20 মিটার, মানে সরণও 20 মিটার। তাই এগুলো সবগুলোতে এস কিন্তু এইচ। কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে এস, আর এইচ তো এইটা, আসলে তো উচ্চতা তো এই জায়গায় আছে, এইটা কিন্তু কাউন্ট হবে না, আসলে এইটাই কাউন্ট হবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এগুলো কিন্তু এইচ, এইটাতে এইচটা কাউন্ট করতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। সবাই কি বুঝতে পারছো? মানে সবসময় মনে রাখবা সোর্সে কতটুকু, সেটা যদি উচ্চতা সমান হয় তাহলে সেটাই এস এর জায়গায় এইচ বসাই দিলা, সমস্যা নাই। কিন্তু সবসময় কিন্তু তা না, উপর থেকে ফেলাই দিলে এইচ তো হচ্ছে মাটি থেকে তুমি কাউন্ট করলে কিন্তু হবে না, কতটুকু সরণ হয়েছে সেটাই তোমার কাউন্ট করতে হবে। সবাই যদি ক্লিয়ার থাকো, ক্লিয়ার লেখো, ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। ক্লিয়ার হইছো? দেখো তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখো, মনে করো একটা বস্তু, ওকে, হ্যাঁ, ওকে, একটা বস্তু মানে মাটি থেকে মনে করো এটা যত দূরত্বে আছে, সেই দূরত্বটা দেওয়া আছে মনে করো 100 মিটার দূরত্বে, 100 মিটার উপরে আছে, 100 মিটার উপরে আছে। তাহলে 100 মিটার যে উপরে আছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে স্থির অবস্থান থেকে বস্তুটিকে ছেড়ে দিলে, স্থির অবস্থান থেকে
ওই 100 মিটার এ থেকে, মানে মনে করো এ থেকে, স্থির অবস্থান থেকে এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে কত সেকেন্ডে তা মাটিতে পড়বে, তা মাটিতে পড়বে। বলতো কিভাবে হবে? স্থির অবস্থান থেকে তোমার যদি এই বিন্দু থেকে, এই বিন্দুটা থেকে যদি এই 100 মিটার উপরে আসে, তাহলে কত সেকেন্ডে এটা তোমার মাটিতে পড়বে। তাহলে ইউ এর মান তুমি কত পাইছো বলো তো? 0। ইউ এর মান মানে স্থির অবস্থান যেহেতু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটার এইচ এর মান কত বলো তো? এইচ মানে এস, তুমি এইচ বলতে পারো, এস বলতে পারো, যাই বলো না কেন, মানে এইটার যে যখন তোমার মাটিতে পড়বে তখন সে অতিক্রান্ত যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে 100 মিটার, তাই না? 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই 100 মিটার দূরত্ব অতিক্রম করতে তার টাইম কত লাগবে? তাহলে উপর থেকে যখন ছেড়ে দিছো সেটা হচ্ছে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবসময় জি এর মান কত ধরবো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরবো। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে এখানে এ আছে, কিন্তু এ মানেই তো জি, এ আছে, টি আছে, এস আছে, এখানে ভি নাই, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভি নাই, যেটার ফর্মুলা সেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু সবগুলো নিচের দিকে, উপর থেকে নিচে পড়তেছে, সব নিচের দিকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এস এর মান হচ্ছে 100, ইউ এর মান হচ্ছে 0 ইন্টু টি, হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি এর মান হচ্ছে তোমার টি এর মান হচ্ছে তোমার বের করতে হবে, তাই না? হাফ টি স্কোয়ার। তার মানে এখানে তুমি পাচ্ছ যে 100 সমান হাফ ইন্টু 9.8 এর হাফ হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে সেখান থেকে টি স্কোয়ার সমান করে, টি স্কোয়ার সমান হচ্ছে 100/4.9, সেখান থেকে টি এর মান কি পাবো বলো তো? রুট 100/4.9। ক্লিয়ার? সবাই বুঝছো? দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, ইউ এর মান যেহেতু 0, ইউ আর টি মিলে 0 হয়ে গেছে। এটা কি বুঝছো? একটু খেয়াল করো তো, এটা বুঝতে পারছো কিনা? যেহেতু ইউ আর টি মিলে, ইউ এর মান যেহেতু 0, তাহলে ইউ আর টি গুণ করলে কি 0 হয়ে যাবে না? ইউ আর টি গুণ করলে 0, হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে হাফ, এ মানে তো জি মানে 9.8 ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে হাফ আর 9.8 কাটাকাটি করলে 4.9 আসে, তাহলে 4.9 ইন্টু টি স্কোয়ার সমান 100। হ্যাঁ, তার মানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে টি স্কোয়ার সমান তোমার 100/4.9, তারই রুট করে দিলেই টাইমটা বের হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝছো? ক্লিয়ার? কোনো কাহিনী আছে? ওকে, ঠিক আছে। এখন শোনো, এখন দেখো কয়েকটা জিনিস তোমরা খুব ভালো করে শিখে যাও, সেটা হচ্ছে যে মনে করো তুমি এইখানে মাটি থেকে, এই মাটি থেকে তোমার এই জায়গায় তুমি নিক্ষিপ্ত বস্তু তুমি হচ্ছে নিক্ষেপ করছো। তার মানে আমরা বলবো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা হিসাবটা করি তাহলে জিনিসটা কিরকম হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো, নিক্ষিপ্ত বস্তু যখন তুমি নিক্ষেপ করবা কোনো একটা বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি মনে করো ইউ আদি বেগে একটা বস্তু নিক্ষেপ করছি, ইউ আদি বেগে। যেহেতু তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, জিটা হচ্ছে ত্বরণ, তাই না? ত্বরণের মান তো হচ্ছে জি। আচ্ছা, জিটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, সরি, জি তো নিচের দিকে কাজ করে, আর বাকি সবগুলা কিন্তু উপরের দিকে কাজ করতেছে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে? এখন খেয়াল করো, এখন ভালো করে মাথায় নাও, জিনিসগুলো খুব সুন্দর করে মাথায় নাও। দেখো, আমি যদি বলি ইউ আদি বেগে একটা বস্তু এই জায়গায় যে উঠবে, এই জায়গাটাতে উঠবে যখন, এই জায়গায় উঠতে মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে? আমি যদি তোমাকে বলি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, খেয়াল করো। ইউ আদিবেগে একটা বস্তুকে তুমি ছুড়ছো উপরের দিকে, তো এর যে হাইয়েস্ট এক জায়গায় তো মানে আজীবন তো চলতে থাকবে তা না, তাই না? এক সময় কি উপর থেকে নিচে আসবে, উপর থেকে কি নিচে আসবে না?
তাহলে একেবারে সর্বোচ্চ উচ্চতায় কিসের মান 0 বলতে পারবা? মানে কখন এ নামা শুরু করবে বলো? একবারে মানে তুমি ছুঁড়ে মারছো, ছুঁড়ে মারার একেবারে কখন সে নামা শুরু করবে বলো দেখি? হ্যাঁ, কখন সে নামা শুরু করবে? যে তুমি একেবারে এইখান থেকে একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারছো, এই জায়গায় উপরে ছুঁড়ে মারছো, তাহলে এই বস্তুটা আবার ব্যাক করবে কখন? ব্যাক করা শুরু করবে কখন? তার মানে আমি যদি বলি সর্বোচ্চ উচ্চতায়, দেখো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে, উচ্চতায়, হ্যাঁ সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি কি হবে দেখো। এখানে আদিবেগের মানটা কত দেওয়া আছে? এখানে আগে লিখে ফেলি। এখানে আদিবেগের মান কত দেওয়া আছে বলো তো? ইউ সমান কত দেওয়া আছে? মনে করো ইউ দেওয়া আছে, এখানে আদিবেগ হচ্ছে ইউ, আদিবেগ সমান হচ্ছে ইউ, যেটা মান দেওয়া থাকবে। আচ্ছা, ত্বরণ মানে আসলে অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ। আর সর্বোচ্চ উচ্চতার জন্য আমি তো টাইম, সময়কে যদি আমরা টি ধরি, সময় যদি আমরা টি ধরি, এখন সর্বোচ্চ উচ্চতার জন্য তুমি কি পাবা সেটা একটু আমাকে বলতে পারবা? সর্বোচ্চ উচ্চতার জন্য যেই জিনিসটা পাবা, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে 0, শেষ বেগ। কেন? কারণ মনে করো এই ভি ইউ বেগে তুমি ছড়া শুরু করছো, যখন এর বেগ 0 হবে তারপরেই এর বেগ যদি একও থাকে সে তো আরেকটু উপরে উঠতো, তাই না? আর যদি একও না থাকে, যে হ্যাঁ এই জায়গায় বেগটা, মানে যখন তুমি আদিবেগ নিয়ে ছুটছো, যেহেতু জি নিচের দিকে, তার মানে তার নেগেটিভ ত্বরণ আছে, ভালো করে বুঝো যে নেগেটিভ ত্বরণ আছে। নেগেটিভ ত্বরণ মানে জি নিচের দিকে, মানে এর জন্য এটা আসলে মন্দন, মানে যেহেতু তুমি এইদিকে ছুটছো আর জি এইদিকে, তার মানে বেগের জন্য এটা হচ্ছে মন্দন আসলে, মানে এই জিটা আসলে এর জন্য আসলে মন্দন, মানে বেগটা কমাই দিচ্ছে সে। তুমি যদি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ো তাহলে বেগটা কিন্তু কমতে থাকবে। তুমি মনে করো প্রথমে যদি 40 থাকে, তাহলে 9.8 করে প্রতি সেকেন্ডে কমতে থাকবে। তাই কমতে 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 এক জায়গায় এক সময় কি 0 হবে। যখন বেগটা 0 হবে সে কিন্তু তখন পড়া শুরু করবে। কথা বুঝছো কি বোঝো না? হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতায় যে বেগটা কি হয়ে যাবে, বেগটা 0 হবে সর্বোচ্চ উচ্চতায়, তারপরে পড়া শুরু করবে। ক্লিয়ার? সবাই বুঝছো কথা? কি বুঝছো? মানে এই বেগটাকে 0 করতেছে কিন্তু এই জিটা, কারণ জি যেহেতু নিচের দিকে কাজ করে আর তুমি ছুঁড়ে ফেলছো উপরের দিকে, এই 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 জিনিসটাই কিন্তু তোমার আসলে এই জিটাই কিন্তু এর বেগটা আস্তে আস্তে কমাই দিচ্ছে, এই বিটা। আচ্ছা, এখন এইগুলো সবগুলো দেখতে পাচ্ছি যে ইউ জি টি এ, জি মানে তো এ, এখানে এস নাই, তাই না? এস নাই কোন ফর্মুলায়? সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন বলতো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি নাকি ইউ মাইনাস জিটি, কোনটা? প্লাস জিটি নাকি মাইনাস জিটি? বলো, নিক্ষিপ্ত মানে নিচ থেকে যদি উপরে উঠাও তাহলে প্লাস জিটি নাকি মাইনাস জিটি? একটু বলো তো, বলো তো, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি নাকি ইউ মাইনাস জিটি? ভি ইকুয়াল ইউ প্লাস জিটি নাকি মাইনাস জিটি, কোনটা কোনটা ঠিক? ভি ইকুয়াল ইউ প্লাস জিটি নাকি মাইনাস জিটি, কোনটা ঠিক? রাইট, যেহেতু এগুলো সবগুলোই উপরের দিকে আর জিটা নিচের দিকে বিপরীত দিকে, তার মানে মাইনাস জিটি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস, আর পরন্ত বস্তু হইলে প্লাস জিটি। পরন্ত বস্তু হইলে প্লাস জিটি, মানে উপর থেকে যদি একটা বস্তু ফেলাই দাও তাহলে প্লাস জিটি, আর নিচ থেকে উপরে উঠাই দিলে মাইনাস জিটি। রাইট, ভেরি গুড, এই তো বুঝছো। এখন খেয়াল করো, এই ফর্মুলা ইউজ করছি কারণ এই ফর্মুলার মধ্যে কি নাই, এই ফর্মুলার মধ্যে কিন্তু সরণ নাই, সেই জন্য। তাহলে এখানে দেখো শেষ বেগের মান ভি ইকুয়াল 0, তাহলে ভি এর মান যদি 0 বসাই দিই তাহলে ইউ মাইনাস হচ্ছে জিটি। দেখো এখানে লিখবা যে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, তাহলে ভি এর মান 0 বসাই দিলাম, তাহলে 0 ইকুয়াল মানে ইউ মাইনাস জিটি, ইউটা এই পাশে আসলে মাইনাস ইউ সমান মাইনাস জিটি, তার মানে আমরা বলতে পারি ইউ ইকুয়াল হচ্ছে জিটি। আমাদের যেহেতু টাইম বের করতে বলছে, তাহলে জিটি ইকুয়াল ইউ লিখে আমরা কিন্তু টাইমের মান টি সমান বলতে পারি ইউ বাই জি। ইউ বাই জি হচ্ছে টাইমের মান, কথা কি বুঝছো? ইউ বাই জি, তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটা হচ্ছে ইউ ভাগ হচ্ছে জি। কথাটা কি বুঝতে পারছো? সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, যেমন আমি যদি একটা তোমাকে কোশ্চেন করি, কোশ্চেনটা যদি এরকম হয় যে একটি বস্তুকে তোমাকে বললাম যে 19.6 মিটার পার সেকেন্ড বেগে
নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা হলো, কত সেকেন্ডে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। তাহলে এটা যদি এমসিকিউ হয়, এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে। এমসিকিউ হইলে জাস্ট তুমি কি করবা, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে ইউ/জি। ইউ মানে কত ছিল 19.6, জি মানে কত 9.8, দিয়ে ভাগ দিয়ে দিবা এত সেকেন্ড, অ্যান্সার হচ্ছে কাটাকাটি করলে 2 সেকেন্ড। কথা কি বুঝছো কি বুঝো নাই? 2 সেকেন্ড বুঝছো? সবাই বুঝছো? ইউ/জি দিলেই হয়ে যাবে, ইউ/জি দিয়ে দিবা, কাহিনী শেষ। ক্লিয়ার? এখন কাহিনী হচ্ছে ইউ/জি দিলাম, এইটার সাথে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, যদি তোমার এমসিকিউ আসে ডিরেক্টলি ইউজ করবা, আর যদি রিটেন আসে তাহলে এই লাইনগুলো লিখবা যে সর্বোচ্চ উচ্চতায় ভি সমান 0 এইটা, তারপরে ইউ/জি করে তারপরে এই মানটা বসাবা। তোমার সৃজনশীলে যদি আসে তাহলে এইটুক লিখবা যে সর্বোচ্চ উচ্চতায় ভি সমান 0, হ্যাঁ, তাহলে ভি মাইনাস এটা এইটুক কি এইটুক লিখে তারপরে এটা করবা। সৃজনশীলে আসলে এইটা, আর এমসিকিউ আসলে ডিরেক্ট ইউ/জি। বুঝছো কাহিনী? বুঝছো? আচ্ছা, এখন শোনো, আরো একটা কাহিনী বলি তোমারে। মনে রাখবা, নিখুঁত বস্তু তুমি মনে করো যে ছুঁড়ে মারছো, উপরের দিকে ছুঁড়ে মারছো, মনে রাখবা একটা কথা, ছুঁড়ে মারছো, উপরে উঠতে যত সময় লাগবে নামতেও তত সময় লাগবে। উঠতে যত সময় লাগে নামতেও তত সময় লাগে, এটা মনে রাখবা। তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি বলতো যে মাটিতে পৌঁছাইতে, মানে নিক্ষেপের কতক্ষণ পরে মাটিতে পৌঁছাবে, মানে নিক্ষেপণ সময় যদি বলতো যে হ্যাঁ, যে যতক্ষণ সে উড্ডয়ন সময়, মানে কতক্ষণ পরে সে মাটিতে পড়তো, এরকম যদি বলতো কোশ্চেনটা, যে কতক্ষণ পর মাটিতে পৌঁছাবে, মাটিতে পড়বে, বা উত্থান পতনে মোট সময় কত মাটিতে পৌঁছাবে, এটার মজার ব্যাপার হচ্ছে এর দ্বিগুণ, মানে উঠতে 2 সেকেন্ড সময় লাগলে নামতেও 2 সেকেন্ড সময় লাগবে, 2 দিয়ে গুণ করে দেবো, শেষ কাহিনী। কথা বুঝছো? মানে যদি মোট সময় বলি যে মোট মাটিতে উঠতে মোট সময় কত লাগে, মাটিতে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে 2 × 2 মানে 4 সেকেন্ড। কথা বুঝছো? মানে উত্থান পতনে মোট সময় এইটা ইকুয়াল হচ্ছে 2u/জি। 2u/জি, উত্থান পতনে মোট সময় হচ্ছে টুয়াইস u/জি। ক্লিয়ার? বুঝছো? তাহলে উত্থান পতনে মোট সময় টুয়াইস u/জি, শুধু উপরে উঠতে u/জি, শুধু নামতেও u/জি। কতক্ষণ সময় উত্থান পতনের মোট সময় হচ্ছে 2u/জি, উত্থানের সময় u/জি, পতনের সময় u/জি। ক্লিয়ার? সবাই বুঝছো? সেম টাইম। পারবা? সবাই বুঝতে পারছো? ওকে, উত্থান পতনের মোট সময় হচ্ছে 2u/জি। আচ্ছা, এখন খেয়াল করো, এখন মনে করো তোমাকে আমি যদি বলি এই কথাটা, যে খেয়াল করবা, যে তোমাকে আমি বললাম যে সর্বোচ্চ উচ্চতাটা কত, মানে আমি ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারছি, হাইয়েস্ট হাইট কত, মানে কত উচ্চতায় সে উঠবে, এরকম কোশ্চেন থাকতে পারে না হাতের? আচ্ছা, হ্যাঁ, তোমাকে বলতে পারে না যে মানে তোমার এখানে যদি এই কথাটা বলা থাকে যে হাইয়েস্ট হাইট মানে সর্বোচ্চ উচ্চতাটা আসলে কত, সর্বোচ্চ উচ্চতাটা কত, এটা যদি বলে, মানে এইচ এর মানটা কত, এখানে যদি বলে উচ্চতাকে আমরা, বা স্মরণ বা উচ্চতাকে আমি যদি এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি, স্মরণ বা উচ্চতা, যখন আমি বলছি নিচ থেকে যখন উপরের দিকে ছুঁড়ে মারি, তখন স্মরণ যেইটা সেটাই হচ্ছে উচ্চতা। একটু আগে বললাম না, নিচ থেকে ছুঁড়ে মারলে যেটা স্মরণ হয়, মানে তুমি যখন নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো, তখন যেটা স্মরণ থাকে সেটাই কিন্তু উচ্চতা, স্মরণটাই কিন্তু উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এস ইকুয়াল, এখানে কি নাই, এখানে টি নাই, তাহলে কোন ফর্মুলার টি নাই, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই না? হাইয়েস্ট হাইট, মনে করো যে হাইয়েস্ট হাইটে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সর্বোচ্চ উচ্চতার মানটাকে যদি আমি এইচ বলি, যে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতাটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তাহলে কি করব বলো তো? কি করব বলো? তাহলে দেখো,
সর্বোচ্চ উচ্চতাতে সবসময় ভি এর মান শূন্য, সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান শূন্য, তাহলে ভি এর মানটা যদি শূন্য বসায় দাও তাহলে শূন্য সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে 2gh-টাকে যদি এই পাশে আনো তাহলে 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে h সমান কি আসে বলো তো, ইউ স্কোয়ার বাই 2g। কথা কি বুঝছো? তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, বুঝছো কিনা? ইউ স্কোয়ার বাই 2g। নূরে জান্নাত মামা, হ্যাঁ ইউ স্কোয়ার বাই 2g, রাইট, সুন্দর। তার মানে আমি এই কথাটা বলতে পারি যে এর আগের অঙ্কটা যেটা ছিল, এর আগের অঙ্ক যেটা ছিল যে কোনো একটা বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে কত উচ্চতায় উঠবে এটা, মানে কত উচ্চতায় উঠবে, তাহলে এটার অ্যান্সারটা কি হইতো বলো তো, এইটার এইচ এর মান হইতো ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g, তার মানে ইউ এর মান কত 19.6 দিয়ে স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু জি, জি মানে 9.8, এত মিটার হইতো অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ উচ্চতার বিষয়টা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, সর্বোচ্চ উচ্চতা। উত্থানের সমান ইউ বাই জি, পতনের সমান ইউ বাই জি, উত্থান পতনের মোট সমান 2u বাই জি। আর সর্বোচ্চ উচ্চতাটা কত? সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? ভেজাল নাই তো না? আচ্ছা, ওকে, তো ঠিক আছে, আজকে আমরা মোটামুটি বেসিক সহকারে অনেকটুকু আলোচনা করলাম চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর এমসিকিউ আর কিছু সৃজনশীল নিয়ে আমরা আগামীকাল আবার 7টার দিকে এই ক্লাসটা করব। তো সবাই তোমরা চ্যাপ্টার 2টা একটু রিভিশন দিয়ে রাখো, কালকে কিন্তু আমরা এমসিকিউ করব প্লাস সৃজনশীল আরও করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।